আরো একবার আপনাদের স্বাগত। বিরতির পর ফিরে এলাম নবান্নের যুদ্ধ নিয়ে। যে নবান্নের যুদ্ধ আজ সকাল 7টা থেকে শুরু হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে কয়েকটি বুথে সমস্যা তৈরি হয়েছিল ইভিএম নিয়ে, সেই সমস্যা মিটিয়ে ফেলা গেছে। কয়েকটি বুথে লাইন ম্যানেজ করা নিয়ে সমস্যা হয়েছিল, সেই সমস্যাও মিটিয়ে ফেলা গেছে। ইতিমধ্যেই বেশ কিছু ঘটনা পরপর ঘটে গিয়েছে, সেই সমস্ত ঘটনার আপডেট আপনাদের দিয়েছি ইতিমধ্যেই। সকাল 11টা পর্যন্ত ভোটের পার্সেন্টেজ ইতিমধ্যেই এসে গিয়েছে। ওভারঅল 3টি জেলা মিলিয়ে ভোট পড়েছে প্রায় 35%, এরকমটাই জানা যাচ্ছে। সকাল 11টা পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট পড়েছে 32.30%, হাওড়ায় ভোট পড়েছে 37.04% এবং হুগলিতে ভোট পড়েছে 37.39%। এটা সকাল 11টা পর্যন্ত ভোটের পার্সেন্টেজ। দুপুর 1টা বাজে প্রায়, আর সেই 1টার সময় ফের নতুন করে পার্সেন্টেজ আসবে এবং ভোটের পার্সেন্টেজ এখনো পর্যন্ত আশাব্যঞ্জক এরকমটাই মনে হচ্ছে, কারণ ভোট ভালোই পড়ছে, স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিচ্ছেন। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত হিংসার ঘটনাও যে নেই তেমনটা নয়, এরকমটাই হয় প্রত্যেকবার ভোটেই, এমনটাই আমরা দেখি। গত 5টা দশক জুড়ে পশ্চিমবঙ্গে যে ভোট হয়েছে, পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে, সেটা বিধানসভা নির্বাচন হোক কি লোকসভা নির্বাচন হোক অথবা পঞ্চায়েত কিংবা পুরসভার নির্বাচন, সেই নির্বাচনে বারবার কয়েকটি শব্দবন্ধ ফিরে ফিরে এসেছে। যে কথা আগেও বলেছি, আবারও বলি, বিক্ষিপ্ত অশান্তি সত্ত্বেও মোটের ওপর শান্তিপূর্ণ ভোট। আর সেই শান্তিপূর্ণ ভোট ইতিমধ্যেই আবারও এই 2021-এ সমাধা হতে চলেছে। তৃতীয় পর্বের যে ভোট, সেই ভোট সকাল থেকে আর সকাল 7টা থেকে এখনো পর্যন্ত সেরকমটাই চিত্র আমাদের উপহার দিচ্ছে। কিন্তু কিন্তু বেশ কয়েকটি জায়গায় যে ছবি আমরা দেখতে পেয়েছি, যেমন এক বিজেপি কর্মীর মায়ের মৃত্যু, যেমন গতবারেও আমরা দেখেছিলাম এক তৃণমূল কর্মী এবং এক বিজেপি কর্মীর মৃত্যু, গত দফায় আমরা দেখেছিলাম। তৃণমূল কর্মীর ওপর হামলা, তৃণমূল কর্মীকে আঘাত, চপারের আঘাত, বুথ সভাপতি রক্তাপ্লুত অবস্থায় লুটিয়ে পড়ছেন মাটিতে। আজ সকালে সেই ছবি আমাদের দেখতে হলো। আমরা দেখলাম প্রার্থীর ওপর হামলা। একদিকে যেমন আরামবাগে হামলা দেখলাম তৃণমূল কংগ্রেস প্রার্থীর ওপর, অন্যদিকে বিজেপির আরও একটি জায়গায় বিজেপির প্রার্থীর ওপরে তার গাড়ি ইট মেরে ভেঙে দেওয়া হয়েছে, সেই ছবিও আমরা দেখলাম। অর্থাৎ হিংসা, সন্ত্রাস, তাকে একেবারেই বাদ দেওয়া যাচ্ছে না। এবারের নির্বাচন একদল বলছেন দুর্নীতি, আর একদল বলছেন জাতপাত। এই সব মিলিয়ে একটা অন্যরকম ভোট এবার আমরা দেখছি। সত্যি কি অন্যরকম ভোট? সকাল 7টা থেকে নির্বাচন, ভোট গ্রহণ শুরু হয়েছে, প্রায় 6 ঘন্টা অতিক্রান্ত। আর তারপর ঠিক কি অবস্থা এই মুহূর্তে, সেটাই আমরা জানবার চেষ্টা করবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে। আমাদের সহকর্মীরা যারা বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছেন, 3টি জেলায় ভোট হচ্ছে, সেখানে যারা রয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই যোগাযোগ করব, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের স্টুডিওতে যে অতিথিরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো। আপনাদের সঙ্গে আমি রয়েছি শান্তব চক্রবর্তী, আরও একবার জানিয়ে দিলাম। এবং আমাদের সঙ্গে রয়েছেন যারা, তারা হলেন অধ্যাপক বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন বুলবুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের তরফে, স্বাগত জানাই আপনাকে। ভারতীয় জনতা পার্টির তরফে উপস্থিত রয়েছেন দীপক রাজুরিয়া, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে কংগ্রেস প্রতিনিধি আর কয়েক মুহূর্তের পরেই, কিছুক্ষণ পরেই আমাদের সঙ্গে যোগ দেবেন, আমরা তার সঙ্গেও কথা বলবো। কিন্তু এই মুহূর্তে যে ভোটের ছবিটা আমরা দেখতে পেলাম, সেই ভোট অন্য আর 5টা ভোটের থেকে কি কিছু মাত্র আলাদা? অধ্যাপক বিশ্বজিৎ দাস। না শান্তন, তুমি খুব সুন্দরভাবে শুরু করলে যে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ। এই মোটের উপর শান্তিপূর্ণ আর শান্তিপূর্ণ, এই দুটোর মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। কারণ এই মোটের উপর শান্তিপূর্ণ শব্দ দিয়ে তুমি নিজেই পরবর্তীকালে ব্যাখ্যা দিলে, সব হিংসাগুলোকে তুমি ঢেকে দিলে ওই মোটের উপর এই দুটো শব্দ দিয়ে। কিন্তু পশ্চিমবঙ্গের যে নির্বাচন বা ভারতবর্ষের যে সংসদীয় নির্বাচন, এই নির্বাচনে আমরা বারবার সকাল থেকেও দেখেছি যে রাজনৈতিক দলগুলো, শাসক দল, বিরোধী দল, জোট, এই সবার মাঝখানে আরেকটা প্রতিপক্ষ তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনী আসার ফলে দু ধরনের অভিযোগ উঠছে। কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয় আর কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়। এই অতি সক্রিয় তত্ত্ব যারা বলছেন, তারা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় সরকারের হয়ে, কেন্দ্রীয় সরকারে যে রাজনৈতিক দল রয়েছে বিজেপির হয়ে কাজ করছে। আর যারা নিষ্ক্রিয় বলছেন, যারা আমাদের রাজ্যের শাসক দল, তারা বলছেন যে কেন্দ্রীয় বাহিনীকে প্রয়োজনে কোথাও পাওয়া যাচ্ছে না, আশ্বস্ত করতে পারছে না। আসলে সমস্যাটা হচ্ছে আমাদের এই রাজ্যের রাজনৈতিক সমীকরণ খুব দ্রুত পাল্টেছে।
তুমি যদি শেষ নির্বাচন লোকসভা নির্বাচন দেখো 19-এর, তারপরে এই নির্বাচনে একদম গ্রাসরুট লেভেলে আমরা বলি যারা সেফোলজিস্ট, যারা ভোটের এগুলো তত্ত্ব নিয়ে আলোচনা করে, যে এই যত সময় যায় নির্বাচনের সময়, নির্বাচন যত কাছে আসে সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমীকরণগুলো পাল্টাতে থাকে। সেই রাজনৈতিক সমীকরণের ফসল হিসাবে আমরা দলবদল দেখেছি, আমরা দেখেছি মুহুর্মুহুর অভিযোগ, আমরা দেখেছি কেন্দ্রীয় যে এজেন্সিগুলো রয়েছে তাদের অত্যাধিক সক্রিয়তা, আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর ভিতরে প্রার্থী নির্বাচন নিয়ে যে নাটক সেটা দেখেছি। তুমি একটু আগে বলছিলে এটা অন্যরকম ভোট, আমি বলি না অন্যরকম ভোট নয়, এটা অন্যরকম জোট। কারণ এই প্রথম তো দেখতে হলো পশ্চিমবঙ্গে যে আইএসএফ এর সঙ্গে একেবারে জোট করলো বামপন্থী দলগুলো। আমি বামপন্থী দলের যারা বন্ধুরা আছেন, যারা নির্বাচনে লড়েন, যারা সমর্থক, তাদেরকে বলি যে এটা মনে হয় সেই প্যারাসাইটসের মতো একটা নির্ভর করে বেঁচে থাকা, অর্থাৎ কোনো অস্তিত্ব থাকবে কিনা বামপন্থী দলের, সেই কারণেই কিন্তু আজকে এই জোট করতে হয়েছে। না হলে তুমি এর কোনো রাজনৈতিক ব্যাখ্যা কি করে দেবে? আমি বলি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যে বাম দলগুলো এখনো পশ্চিমবঙ্গে ভোটে লড়তে পারে। দুটো চমক দিয়েছে, তরুণ একেবারে তীক্ষ্ণ মেধা সম্পন্ন প্রার্থী দাঁড় করিয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে একই সঙ্গে যে জোটটা তৈরি করেছে, জোটের ফলে একটা নতুন সমীকরণ তৈরি হয়েছে অনেকগুলো আসনে। যারা দাদারা আছেন বলতে পারবেন, যারা একদম মাঠে গিয়ে রাজনীতি করেন, তারা বলতে পারবেন যে অনেক আসনে ডিসিসিভ ফ্যাক্টর, অর্থাৎ দুটো দলই সমানভাবে ক্ষমতা সম্পন্ন, ধরুন তৃতীয় শক্তি সে কিন্তু অনেক ক্ষেত্রে ডিসিসিভ ফ্যাক্টর হয়ে যেতে পারে। এখন এই রাজনৈতিক দলে ভোটের দিনে হিংসা, মৃত্যু, তুমি সকাল থেকে বারবার বলছিলে কোনো তৃণমূল নেতার বাড়িতে ইভিএম সহ সেক্টর অফিসারকে পাওয়া গেছে, সেটা যেমন একটা ব্যতিক্রমী ঘটনা। আবার একই সঙ্গে যে বিজেপি কর্মীকে মারতে গিয়ে সঙ্গে সঙ্গে তার মাকে মারা হয়েছে বলে অভিযোগ উঠছে, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে কাঙ্ক্ষিত নয়। যে পার্টিরই হোক, তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, ভোটে হিংসাহীন ভোট। আমরা একটা সময় দেখেছিলাম যে বিহার নির্বাচনের সময় কি পরিমাণ বিহার নির্বাচনে হিংসা হতো। তুমি ভেবে দেখো তো, শেষ বিধানসভা নির্বাচনে বলতে পারবে বিহারে কতগুলো মৃত্যু হয়েছে? শেষ বিধানসভা নির্বাচনে বিহারে কত সংঘাত হয়েছে, রাজনৈতিক হিংসা হয়েছে? বলতে পারবে না। আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে সেটা ফিরিয়ে আনতে পারছি না কেন? আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের এজেন্ডা নিয়ে কথা বলুক, তাদের আগামী দিনের শপথ নিয়ে কথা বলুক, তাহলে কি সাধারণ মানুষকে। আর আমি দেখছিলাম একটি রাজনৈতিক দলের এক প্রতিনিধি বলছিলেন নির্বাচন করিয়ে নি, নির্বাচন করাতে হবে, আমরা নির্বাচন করাবো। এই নির্বাচন হওয়া আর নির্বাচন করানো, এই দুটোর ফারাকের কারণেই কিন্তু এই হিংসা, এই রাজনৈতিক হিংসা। ওই সেই ছোটবেলা থেকে যেরকমটা আমরা শুনে আসছি আর কি, বিয়ে হয় আর বিয়ে করে, সেই রকম আর কি বিষয়টা আর কি। তো নির্বাচনেরও ওই হয় আর করানো, হওয়া আর করানো, এই দুয়ের মধ্যে বোধহয় ফারাকটা রয়েই যায়। তো যাই হোক, আমি এই প্রসঙ্গ তুলে নয়, আমি সামগ্রিকভাবে একটুখানি বোঝবার চেষ্টা করব। আমি দীপক রাজুরিয়ার কাছে যাব যে নির্বাচন, এবারের নির্বাচন অবশ্যই একটি বিশেষ নির্বাচন। 2021-এর প্রত্যেকটি নির্বাচনই একটি বিশেষ নির্বাচন হয়, কিন্তু 2021-এর নির্বাচনে বেশ কিছু ইস্যু রয়েছে, আর সেই ইস্যুগুলো বারংবার সামনে উঠে এসেছে। যে ইস্যুগুলো কিন্তু তেমনভাবে অন্যান্যবারের নির্বাচনে তেমনভাবে আসেনি। অন্তত 10 বছর আগে নির্বাচনে সেরকমভাবে বোধহয়, অর্থাৎ 2011-র নির্বাচন যদি আমরা দেখি, পালাবদলের একটি নির্বাচন, এই 2021-এর নির্বাচনকেও অনেকে বলতে শুরু করেছেন, অবশ্যই ভারতীয় জনতা পার্টি তো বলছেনই যে পালাবদলের নির্বাচন আসল পরিবর্তন, কোট আনকোট। তো ঠিক কি এবারের নির্বাচনের বৈশিষ্ট্য, এবং এখনো পর্যন্ত যে 6 ঘন্টার ভোট দেখলেন, দীপক রাজুরিয়া। নমস্কার। আজকে গণতন্ত্রের পর্বে সবথেকে বড় দিন। আজকে আমি যত আমাদের লোকগুলো ভিউয়ার্স আছে সবাইকে আমি আগ্রহ নিবেদন করছি, গিয়ে প্লিজ ভোট দিন। এবার আমি দাদার কথাতে যাই। পালা বদল বলে দাদা কিছু হয় না, লোক ফ্রিলি যেখানে কাজ করতে পারে। ওদের মনে হচ্ছে যে আজকে দিদির পার্টিতে ওরা কাজ করতে পারেনি, ওরা রাজ্যের উন্নয়ন চাচ্ছে, এরিয়ায় উন্নয়ন চাচ্ছে, সেটা হতে পারে ওরা ওখানে সেভাবে কাজ করতে পারছে না বলেই তো তাদেরকে দল ছেড়ে আসতে হচ্ছে। ওরা তো সাধারণ মানুষের কাছে এই বলেই মানুষের কাছে গেছিল 2011-2000 সালেতে যে আমি আমার এলাকার উন্নয়ন করব। সে দেখতে পারলো যে আগামী 10 বছর লাস্ট যেটা বেরিয়ে গেল তাতে ওরা কিছুই করতে পারলো না। এবার তারা তো ভাবছে কোন মুখ দিয়ে মানুষের কাছে যাবে। তারা ভাবছে এখন গিয়ে মানুষদেরকে বলছে যে আমাদেরকে একটা সুযোগ দিন। সে সুযোগ দেওয়ার জন্য উনি একটা ভালো দল যেখানে কাজ করতে পারে, যেখানে কাট মানি, যেখানে সিন্ডিকেট, এগুলো কিছু নয়।
তারা ডাইরেক্ট মানুষের কাজ করতে পারবে। আজকে আমরা 10 বছর ধরে শুনলাম বাংলাকে কলকাতা লন্ডন হয়ে যাবে, সেটা আরও আমরা নিজে চোখে দেখে নিলাম কেউ। আজকে কোথায় কি আছে? দিদি আসলো টাটাকে তাড়িয়ে, দিদি তো কিছু পার্সোনালি কিছু করেনি। আজকে উনি 10 বছর আপনি বলুন কত ইন্ডাস্ট্রি দাঁড় করিয়ে দিয়েছে, কিছু নেই। মানুষ 1 বছর 5 বছর মানুষকে খাইয়ে দিয়ে যেতে পারে, 5-10 বছর টানা যায় না। এবার মানুষ তো বুঝতে পারছে কোনো উন্নয়ন নেই, কোনো চাকরি, সেরকমই বাংলাটা যেখানে 2011 পর্যন্ত দাঁড়িয়ে ছিল আজকেও ওখানেই দাঁড়িয়ে আছে। মানুষ তো সে যে জনপ্রতিনিধি তারা তো মানুষের কাছে কোন মুখ দিয়ে যাবে? তারা তো ওটা ভাবছে, লোককে বলেছে যে কাটমানি আর এগুলো দিয়ে আমরা তো পারবো না করতে, এবার আমি একটা সরকারে যাব যেখানে নিশ্চিন্ত ফুল ফ্লেজে কাজ করার জন্য। এই জন্য আমি দল বদলটাকে দেখি না। যারা লোকের উন্নয়নের জন্য ভাবছে, দলে চেঞ্জ করে ভাবছে যে এই দলে গিয়ে কাজ করতে পারে, সেভাবে ওরা দলটাকে ছেড়ে আসছে। সেটাতে দল বদল বলে তো কিছু নেই। একটা মানুষ যদি ভাবে যে আমি একটা ভালো কাজ করতে চাই জনসাধারণের জন্য, তখন এইগুলো তো মানে ক্যালকুলেশন করাই যায়। এবারে ভোটে একটা বড়সড় ইস্যু দলবদল। অবশ্যই 2011-র আগেও আমরা সেই ধরনের দলবদলগুলো দেখেছিলাম, যে ধরনের দলবদল আরো বিপুল আকারে দেখতে পাচ্ছি এবারে 2021-এ। আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে আমরা যোগাযোগ করবার চেষ্টা করব সুরজিৎ দের সঙ্গে। খবর পাওয়া যাচ্ছে এরকমটাই যে উলুবেড়িয়া উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল মাঝি, তার গাড়ির উপরে ইট বৃষ্টি হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সুরজিৎ, ঠিক কি খবর রয়েছে এখন পর্যন্ত? দেখো শান্তনু, উত্তর আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে উত্তর বিধানসভা আমতা অঞ্চলে মুক্তিরচক গ্রামে 78 নম্বর বুথে যান তৃণমূল বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। এর মধ্যে রাজ্যের বিদায়ী মন্ত্রীকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। ইটের আঘাতে নির্মল মাঝি নিরাপত্তা রক্ষী জখম হয়েছে বলে জানা গেছে, এমনকি তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এই অভিযোগ উঠছে। উলবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাঝির অভিযোগ, সকাল থেকে আমতা মুক্তিরচক বুথে বুথ দখল করে রেখে দিয়েছে বিরোধী দল নেতারা। শান্তনদা। হ্যাঁ, অবশ্যই সুরজিৎ, অনেক ধন্যবাদ। আমার সহকর্মী সুরজিৎ দে ছিলেন টেলিফোনে। হামলার ঘটনা আমি একটু আগেই বলছিলাম যে বিজেপি প্রার্থী, তৃণমূল প্রার্থী, যিনি যে দলেরই প্রার্থী হন না কেন, প্রার্থীর উপরে হামলার ঘটনা কেন ঘটবে, তার কারণটা কি, সেটাই আমরা একটুখানি বোঝবার চেষ্টা করবো অধ্যাপক বিশ্বজিৎ দাস। এটা হচ্ছে ভারতবর্ষের যে রাজনৈতিক সংস্কৃতি এবং আমাদের রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি, সেটা নষ্ট হয়ে গেছে। তা না হলে তুমি ভাবো যে একটা নির্বাচন করতে গেলে এত কেন্দ্রীয় বাহিনী কেন দরকার হবে? সাধারণ মানুষ, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, সাধারণ মানুষ অসহিষ্ণু হয়ে গেছে। প্রত্যেকে চাইছে নির্বাচনের ক্ষেত্রে, আজকে প্রতিবাদ জানানোর এটা কি ভাষা? আমি একজন যে কোনো রাজনৈতিক দলে তাকে আক্রমণ করব, সে রাজনৈতিক দলের নেতা যে হবে তার কাছে আক্রমণ, আর কোনো ভাষা নেই। তার মানে আমরা এই সংস্কৃতিতে লালিত হচ্ছি, এই সংস্কৃতি শিখে আসছি। আগামী প্রজন্ম কিভাবে রাজনীতিতে আসবে, কোন রাজনীতি সে দেখবে? আজকে যদি নির্বাচনের দিন একজন ক্যান্ডিডেট যায়, সে যে রাজনৈতিক দলের হোক, বিজেপির হোক, তৃণমূল কংগ্রেসের হোক, তাকে আজকেই তো দিন, আজকে ব্যালট বক্সে তার প্রতিফলন পড়বে, কিন্তু কেন তার গাড়ি আক্রমণ হবে, তাকে কেন মারবে? আমি একাধিক কেন্দ্রে দেখছিলাম যে কর্মীদের উপরে আক্রমণ হয়েছে। তার মানে আজকে গণতন্ত্র কোন পথে যাচ্ছে সেটা আমাদের ভাবতে হবে। সুস্থ গণতন্ত্রের পথে এগোতে গেলে আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি না বদলালে, এই পলিটিক্যাল কালচারটা এটা যদি না বদলায়, তাহলে রাজ্যে কিন্তু সুব্যবস্থা বা সুশাসন কোনোটাই আসবে না। কারণ আস্তে আস্তে নিয়ন্ত্রণটা, সাধারণ মানুষের মনের নিয়ন্ত্রণ, তাদের কাজকর্ম, এগুলো কেন তৈরি হলো? অনেকগুলো তাদের না পাওয়া থেকে, না যন্ত্রণা থেকে, পক্ষপাতিত্ব থেকে, দুর্নীতি থেকে তাদের মধ্যে এই বিষয়গুলো তৈরি হয়েছে। এটা কিন্তু একদিনে হয়নি, 5 বছরে হয়নি, 10 বছরে হয়নি, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা হয়ে আসছে বলে আস্তে আস্তে এই সংস্কৃতিটা গ্রো করছে। এই সংস্কৃতির বাইরে এসে একদম নির্বাচনটা নির্বাচনের মতো হোক, সুষ্ঠুভাবে হোক, যেটা দাদা বলছিলেন, সবাই আগে নিজের ভোটটা দিতে পারুক। এই নিজের ভোট দেওয়াটা ইম্পর্টেন্ট, কিন্তু আজ যদি সেই ভোট দিতে গিয়ে কোনো রকম বাধা আসে, তাহলে কিন্তু মানুষ রুখে দাঁড়াবেই। তবে মনে রাখতে হবে মানুষকে যে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে একদম আইন মাফিক প্রতিবাদ করারও একটা গুরুত্ব আছে, এবং তার প্রতিবাদের রেজাল্টটা কিন্তু পড়বে ব্যালট বক্সে। অবশ্যই ব্যালট বক্সে বা ইভিএমে যেখানেই পড়ুক না কেন পড়বে। আর সেই প্রভাবটা পড়ার পর ঠিক কি হয়, রেজাল্ট আউট তো হবে মে মাসের 2 তারিখে, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। কিন্তু একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই যে সন্ত্রাস ভোটের সময়। আমি একটু আগে বলছিলাম যে বিগত 5 দশক ধরে বারংবার আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে যে নির্বাচনী হয়েছে, সেই নির্বাচনী
রক্তাক্ত হয়েছে, সন্ত্রাস, বোমা, গুলি, বুথ দখলের অভিযোগ, ছাপ্পা রিগিংয়ের অভিযোগ, কিংবা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে বলা যে তারা যেন ভোট দিতে না যান, এই হুমকির অভিযোগও উঠেছে বহুবার। প্রার্থীদের উপর হামলা, সংবাদ মাধ্যমের গাড়ির উপর হামলা, সাংবাদিকদের পেটানো থেকে শুরু করে বহু অভিযোগের পাহাড় বলা যেতে পারে। এবারে সেই সংস্কৃতিটা কি বদলানোর দরকার? আমি চলে যাবো একটু সারা দিন ধরে এখনো পর্যন্ত সামগ্রিকভাবে ভোটের চিত্রটা ঠিক কেমনভাবে দেখলেন বুলবুল ইসলাম। সর্বপ্রথমে আমি শান্তনদাকে নমস্কার জানাবো এবং আমি ধন্যবাদ জানাবো যে আমাদের সমস্ত বাংলার যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং সমর্থক, যারা এই কঠিন তাপমাত্রার মধ্য দিয়ে মাঠে ময়দানে দাঁড়িয়ে লড়াই করে এই বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যে, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য যারা লড়াই করছে, আমি তাদেরকে আরেকবার অভিনন্দন জানাবো। এবং আমি অভিনন্দন জানাবো বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি আজকে তিনি অসুস্থ হওয়ার পরেও বাংলার মানুষ যাতে একটু শান্তিতে থাকতে পারে, বাংলার মানুষ যাতে একটু শান্তিতে ঘুমাতে পারে, তার জন্য তিনি যেভাবে আজকে এই বয়সেও তিনি যে লড়াই করছে সারা বাংলা জুড়ে, তার যে লড়াই, তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি বলবো, দাদা বলছিল একটু আগেই যে বাংলায় 2011 সালে এবং 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে বাংলার কোনো উন্নয়ন হয়নি। আমি একটা কথা বলতে চাই, আজকে এই বাংলায় আপনারা দেখেছেন দীর্ঘ 34 বছর ধরে এই বাংলাটা পিছিয়ে গিয়েছিল, এই বাংলার কোনো উন্নয়ন হয়নি। বাংলার রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বাংলার শিক্ষা ব্যবস্থা, বাংলার স্বাস্থ্য ব্যবস্থা, বাংলায় 34 বছরে কোনো উন্নয়ন হয়নি। কিন্তু আজকে আমরা দেখেছি, বাংলার মানুষ দেখছে আজকে 2011 সালের পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কুর্সিতে বসার পর থেকে যেভাবে বাংলার শিক্ষা ব্যবস্থাকে তিনি ঢেলে সাজিয়েছেন, বাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে তিনি ঢেলে সাজিয়েছেন। আজকে আপনারা সরকারি হাসপাতালে গেলে বুঝতে পারবেন না যে আমি সরকারি হাসপাতালে এসেছি না বেসরকারি হাসপাতালে এসেছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের যারা অসহায় গরিব মানুষ, যাদের বাসস্থান ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আজকে প্রচুর মানুষ, বছরে লক্ষ লক্ষ মানুষ আজকে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা বলছে তারা উন্নয়ন দেখতে পাচ্ছেন। আমি তাদেরকে বলবো, আপনারা একটু প্রত্যন্ত গ্রাম এলাকায় দেখুন যে আজকে ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায়, তাদের পায়ের জুতো মোজা থেকে তাদের জামা প্যান্ট, তাদের ব্যাগ, তাদের বই খাতা সমস্ত কিছুই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিচ্ছে। একটা মানুষ যখন তার ছোট্ট বাচ্চাটা ক্লাস 1-এ ভর্তি করে, স্কুলের মাস্টার তাকে এখন ডেকে বলে দেয় তার পরিবার গার্জেনকে যে আপনার বাচ্চাটার একটা অ্যাকাউন্ট করতে হবে। কেন? তার অ্যাকাউন্টে স্কলারশিপ, স্টাইপেন্ড, বিভিন্ন স্কলারশিপের টাকা ঢুকবে। কিন্তু দীর্ঘ 34 বছর ধরে স্কুলের সমস্ত ছেলে মেয়েদের কোনো স্কলারশিপ, স্টাইপেন্ড, কোনো টাকা ঢুকতো না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কন্যাশ্রীর মধ্য দিয়ে যেমন মেয়েদেরকে শিক্ষার আঙিনায় আনার চেষ্টা করছেন এবং সাথে সাথে যাতে 18 বছরের আগে মেয়েদের বিয়ে না হয়, একসাথে তিনি দুটো কাজ এই কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে করেছেন। আজকে বিজেপির, ভারতীয় জনতা পার্টির লিডাররা বলছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখতে পাচ্ছে না। আমরা দেখেছি একটা সময় যখন 34 বছর এই বাংলায় সিপিএম রাজত্ব করত, সিপিএমের রাজত্বে আমরা দেখেছি গ্রাম এলাকার যুবক ছেলেরা, ক্লাবের ছেলেরা তারা রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তুলতো। কেন না আমাদের গ্রামে অমুক মানুষের, অমুক রিক্সাওয়ালা, অমুক দিনমজুরের মেয়ের বিয়ে হবে, তার মেয়ের বিয়ের জন্য চাঁদা। কিন্তু আজকে আপনারা বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বাংলার যুবক ছেলেদেরকে আজকে আর রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তুলতে হয় না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী প্রকল্পের মধ্য দিয়ে সেই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উন্নয়নের কথা বলছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ক্ষেত্রে আজকে তিনি উন্নয়ন করেছেন। আজকে বিজেপি তাদের কাছে কোনো উন্নয়ন নেই, তারা 7 বছর ধরে ভারতবর্ষের মসনাদে বসে আছে। ভারতবর্ষের মানুষের জন্য তারা কি করেছে? আজকে বলুন তো, যে গ্যাসের দাম 400 টাকা, 450 টাকা ছিল, সেই গ্যাসের দাম আজকে 1000 টাকা ছুঁই। আজকে মানুষের যে পেট্রোল ডিজেল, আজকে সেই পেট্রোল ডিজেল প্রায় 100 টাকা ছুঁই। আজকে বিজেপি তারা একদিকে পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে, একদিকে গ্যাসের দাম বাড়াচ্ছে। আজকে গরিব মানুষ তাদের সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠছে। এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে তারা দেখছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘ 10 বছর ধরে বাংলার মানুষের জন্য যা উন্নয়ন করেছেন,
এবং সর্বোপরি এই বাংলার সমস্ত ধর্মের মানুষ আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তারা আজকে সুখে শান্তিতে তারা বসবাস করতে পারছে। আমরা একসাথে সবাই জীবনযাপন করতে পারছি। আমাদের সেই কবির কথাটা মনে পড়ে যায়। কাজী নজরুল ইসলাম একটা কবিতার মধ্যে লিখেছিলেন, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তার প্রাণ। কিন্তু আজকে দুঃখের বিষয় যে আজকে ভারতবর্ষের এমন একজন প্রধানমন্ত্রী এই ভারতবর্ষের মসনাদে বসে আছেন, যার দ্বারা আজকে সেই নজরুল ইসলামের কবিতা আজকে ভারতবর্ষের ইতিহাস থেকে মুছে যেতে চলেছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেজন সে বিজয় ঈশ্বর। আজকে মানুষকে ভালোবাসতে হবে। তারা কোনোদিন বলেনি ধর্মের কথা, কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে জৈন। আজকে ভারতীয় জনতা পার্টি তারা দেখছে বাংলায় ক্ষমতা দখল করতে গেলে, কারণ দীর্ঘ 7 বছরে তারা ভারতবর্ষ তথা বাংলার মানুষের জন্য কোনো কাজ করেনি। তাই আজকে তারা এই মুহূর্তে কি করছে, জাতপাতের ভেদাভেদ তৈরি করে দিচ্ছে। তুমি হিন্দু, তুমি মুসলিম, মুসলিম তুমি খ্রিস্টান। আজকে এই জাতপাতের ভেদাভেদ করে তারা বাংলায় ক্ষমতায় আসতে চাইছে। বেশ 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 আসলে যেখানে ইস্যু হওয়া উচিত ছিল উন্নয়ন, সেখানে জাতপাত, বিভেদ ইত্যাদি চলে আসছে, এমনটাই বুলবুল ইসলাম অভিযোগ করছেন। আর সেই জায়গা থেকে অবশ্যই ভারতীয় জনতা পার্টির যিনি রয়েছেন প্রবক্তা, তাঁর প্রসঙ্গেও কিছু বলার থাকবে। তবে এই মুহূর্তে আমি একটু অবশ্যই দীপক রাজুরিয়ার কাছে যাব, কিন্তু তার আগে আমি একটুখানি যাব ডায়মন্ড হারবারে। আমার সহকর্মী সেখানে রয়েছেন, আমি হরিপদ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করবার কথা বলবো। তার কারণ এই মুহূর্তে ডায়মন্ড হারবার বিধানসভার 174 নম্বর বুথে ভোট বন্ধ করে দিয়েছে এলাকার মানুষ। ঠিক কি পরিস্থিতি সেটা একটুখানি বোঝবার চেষ্টা করবো, কারণ সেখানে একটি গুরুতর অভিযোগ উঠেছে। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকেও যদি ভোট দেওয়া হয় তাহলেও নাকি ভোট চলে যাচ্ছে বিজেপিতে। কি মুশকিল! তাহলে ইভিএম হ্যাক, মানে যে তত্ত্বটার কথা বলা হচ্ছিল যে ইভিএম হ্যাক, আমি জানি না এখানে কি ঘটেছে। অবশ্যই সেটা বিস্তারিত জানবো হরিপদ মণ্ডলের কাছ থেকে। কিন্তু হরিপদর কাছে জানবার আগে আমি একটুখানি অধ্যাপক বিশ্বজিৎ দাসের কাছে যাব, যে তাহলে ইভিএম হ্যাক আদৌ হতে পারে কিনা তা নিয়ে বেশ কিছু সন্দেহ তৈরি হয়েছিল। তার সত্ত্বেও এরকম ঘটনা কিছু কিছু ঘটছে। এটা খুব অদ্ভুত যে একটা ইভিএম যদি এরকম হয়ে থাকে তার কোনো প্রযুক্তিগত ইয়ে আছে কিনা বা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা যায় কিনা, এটা দুটো জিনিস মনে রাখা দরকার। আমরা আমাদের এই রাজ্যে এবং ভারতবর্ষে এটা দেখে এসেছি, যে রাজনৈতিক দল পরাজিত হচ্ছে সেই রাজনৈতিক দল অভিযোগ করছে কারচুপি, কখনো ব্যালট বক্স, কখনো ইভিএম, কখনো ভিভিপ্যাট। তা আমি গত 2 বছরের মধ্যে কয়েকবার আমাদের চিফ ইলেকশন কমিশনার, যিনি 14 তারিখে রিটায়ার করবেন, মিস্টার সুনীল অরোরা, তার সঙ্গে দেখা হলো। আমি একটা আন্তর্জাতিক পুরস্কার নিতে গেছিলাম, জিজ্ঞেস করলাম যে এরকম একটা অভিযোগ, এবং আমরা ওখান থেকে যারা ছিলাম তারা অনেকে যারা অ্যাওয়ার্ডি, তারা জিজ্ঞাসা করা হলো যে অভিযোগ উঠছে বারবার, সত্যি কি এই ইভিএমটা হ্যাক করা যায়? ঘটনাটা তিনি যখন বললেন, আমি তার কথাটাই বলি যে এই অভিযোগ প্রথম লন্ডনে একজন ইঞ্জিনিয়ার দাবি করলেন যে এই ইভিএমটা হ্যাক করা যায়, এবং সেটা বলার পরে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় পড়ে গেল। এবং ভারতবর্ষে তখন মুখ্য নির্বাচন যা আধিকারিক, চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা, তিনি প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডাকলেন, মিটিং করলেন, বললেন আপনারা যে কোনো কেউ যে কোনোভাবে প্রমাণ করুন এটা করা যায়, সঙ্গে সঙ্গে সেটা বাতিল হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ওই যে ইঞ্জিনিয়ার যে দাবি করেছিলেন তিনি পরবর্তীকালে ক্ষমা চাইলেন প্রেস নোট দিয়ে। কিন্তু দুঃখের বিষয়, সেই খবরটা কিন্তু আমাদের সংবাদ মাধ্যমে খুব ছোট করে প্রকাশিত হয়েছিল। আমি এটা সুনীল অরোরার তত্ত্ব বললাম, কিন্তু এর বাইরেও কিন্তু ব্যাপক অভিযোগ উঠছে যে ইভিএম এ কারচুপি হচ্ছে। এখনই তাহলে এই প্রশ্ন ওঠা উচিত, যারা অভিযোগ করছেন তাদের সেই মুহূর্তে নির্বাচন বন্ধ করে সেটা পরীক্ষা করা উচিত। আর যদি হয়, এটা তো গণতন্ত্রের একটা মারাত্মক নেতিবাচক দিক। তাহলে আমার ভোট যদি অন্যের কাছে চলে যায়, তাহলে আমি কোন রাজনৈতিক দলকে সমর্থন করছি? গণতন্ত্রই তো বিপথে পরিচালিত হচ্ছে। সুতরাং সেই জায়গাটা আগে সুনিশ্চিত করা, প্রযুক্তির দিক থেকে যারা টেকনোলজিক্যাল এক্সপার্ট তাদের দিক থেকে, এই যদি অভিযোগ পলিটিশিয়ানসরা করে, তাহলে সঙ্গে সঙ্গে উচিত
যেখানে যে অঞ্চলে যে নির্বাচনে যে স্তরের নির্বাচনে হোক না কেন ইভিএমে যদি কারচুপির সুযোগ বা অভিযোগ ওঠে তাহলে সেটা প্রমাণ করা দরকার। যদি প্রমাণ করা হয় তাহলে দুধ কা দুধ পানি কা পানি, যে অভিযোগ উঠছে সত্যি সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটা মারাত্মক অন্যায়। এই মুহূর্তে উচিত পুরো নির্বাচন বন্ধ করে দেওয়া, কারণ একটা ইভিএম এর উপর ভিত্তি করে সারা ভারতবর্ষে নির্বাচন হচ্ছে, গণতন্ত্র নির্ণায়ক হিসাবে দাঁড়াচ্ছে এটা। একেবারে আমরা এই মুহূর্তে চলে যাবো একটুখানি দক্ষিণ চব্বিশ পরগনায়। হরিপদ মণ্ডলের কাছে ডায়মন্ড হারবার বিধানসভার 174 নম্বর বুথে ঠিক কি হয়েছে, ইভিএম এ কি কারচুপির অভিযোগ করা হয়েছে এলাকার মানুষের তরফে? হরিপদ। দেখো, যেটা এলাকার মানুষজনদের মূলত অভিযোগ যে ইভিএম এ কারচুপি হয়েছে এবং যে কারণে বেশ কিছু জায়গাতে ভোট বিজেপির তরফে পড়ছে, এমনটাই কিন্তু অভিযোগ বেশ কিছু জায়গাতে রয়েছে। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গাতেই সকাল থেকে ইভিএম খারাপ হয়েছে বলে খবর আসে। এর জন্য ভোট গ্রহণ পর্ব শুরু হতে বেশ কিছুক্ষণ দেরি হয়ে যায়। পরে অবশ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা এসে ইভিএম বদলে দিয়ে ভোট গ্রহণ পর্ব শুরু করে এবং সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় বোমা পাওয়া গিয়েছে, বেশ কয়েকটি খবর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। তবে এখনো পর্যন্ত মোটের উপরে শান্তিতেই হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দিয়ে কোথাও কোনো রকম বড় কোনো অশান্তির খবর কিন্তু পাওয়া যায়নি। অনেক ধন্যবাদ তোমাকে। কয়েকটি জায়গায় এরকম ঘটনা ঘটেছে, যেটা 174 নম্বর বুথে ডায়মন্ড হারবার বিধানসভার ক্ষেত্রে যেটা বললাম সেরকম ঘটনা ঘটেছে। ভোটের কাজ শুরু হয়ে যাওয়ার পরে ধরা পড়েছে এই ধরনের ঘটনা, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা, এবং সেই কারণে 174 নম্বর বুথে বেশ কিছুক্ষণের জন্য ভোট বন্ধও করে দেন স্থানীয় ভোটাররা। আমরা যেটুকু খবর পাচ্ছি তাতে এই হরিপদ মণ্ডল যেরকম বললেন, আমার সহকর্মী হরিপদ, তিনি যেরকমটা জানালেন যে মোটের উপর শান্তিপূর্ণ, এই মোটের উপর শান্তিপূর্ণটা ঠিক কেমন সেটাই আমরা দেখবো একেবারে দিনের শেষ পর্যন্ত। আমি চলে যাবো একটুখানি দীপক রাজুরিয়ার কাছে, যে কিছু ক্ষেত্রে অভিযোগ উঠছে, অভিযোগের আঙুল আমরা আগেও যখন কথা বলছিলাম, আমাদের এই আলোচনা শুরু হয়েছে সকাল থেকে, সেই সময় আমরা আলোচনা করছিলাম যে বারবারই অভিযোগের আঙুলটা বিজেপির দিকে, ভারতীয় জনতা পার্টির দিকে চলে যাচ্ছে কেন? তারা এ রাজ্যে পশ্চিমবঙ্গে বেশ খানিকটা শক্তিধর হয়ে উঠছে, সেই কারণেই কি শুধুমাত্র? নমস্কার দাদা। প্রথম কথা, এখন বিশ্বজিৎ দার একটা কথা ক্লিয়ার করে দিই। 2018-তে ইলেকশন কমিশন একটা ইভিএম রেখে সব পার্টিকে দলকে ডেকেছিল যে আপনারা এসে হ্যাক করুন। একমাত্র আম আদমি পার্টির গৌরব চাড্ডা গেছিল, আর কেউ যায়নি। সেই সময় যখন ইলেকশন কমিশন ডাকে তখন কেউ যায় না। এই যে বলছে যে বদলোক যে ডায়মন্ড হারবার হয়ে গেছে, আমাদের ইলেকশন প্রক্রিয়াতে আপনি যখন যাবেন তখন ইলেকশন কমিশন আপনাকে ইলেকশন হওয়ার আগে 15 দিন আগে ডাকে যে ইভিএমগুলো চেক করে নাও, তখনও চেক করা হয় ভোটগুলো দিয়ে। তখন আমি বুঝতে পারি না, হঠাৎ করে যখন ইলেকশনে ভোটিং স্টার্ট হয় তখন এইসব বলতে কী করে স্টার্ট করে। আমরাও তো অনেক জায়গায় হেরে গেলাম দিল্লিতে, আমরা কি অভিযোগ দিলাম যে ইভিএম হ্যাক হয়ে গেছে? এরা যারা যখন হাতে স্টার্ট হয় তখন এইসবগুলো অভিযোগ দিয়ে স্টার্ট করে দেয়, তখন সেকেন্ড কথা, এই যে হিন্দু মুসলিমের ভাই, আমাদের টিএমসির ভাই বললো, সব কিছু বললো, আমরা তো এই রাজ্যে শাসনে আসছি, আপনারা তো শাসন চালাচ্ছেন। তো শাসন চালালে 10 বছরে যদি আপনি কাজ করে থাকলেন তাহলে আপনারা তো এই মানে পয়েন্টের দিকে যাচ্ছেন, হিন্দু মুসলিম করছেন। উনি বললেন হসপিটালের ব্যবস্থা, মমতা ব্যানার্জি নিজের পাটা ভেঙে যায়, ওনাকে এসএসকেএম নিয়ে আসতে হয়। পুরুলিয়াতে কি বাঁকুড়াতে কোনো ভালো সুপার স্পেশালিস্ট হসপিটাল ছিল না। আজকে 10 বছর পূর্ব মেদিনীপুরে, হ্যাঁ পূর্ব মেদিনীপুর। আজকে আমার একটা কথা বলার, যে আজকে উনি যে বলছেন 10 বছরে এই উন্নয়ন হয়েছে, বাচ্চারা পড়াশোনা করার পরে বাইরে যাচ্ছে চাকরি করার জন্য, তাহলে উন্নয়নটা কোথায় হলো লাস্ট 10 বছরে? আর কিছু না হলে যখন হারের মুখের দিকে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছে, ওনার দল দাঁড়িয়ে আছে, তখন বলছে ইভিএম হ্যাক হয়ে গেছে। আমি তো ওটা, যে বিশ্বজিৎ দা এত ভালো কথা বললে যে ভদ্রলোক সরি চাইলো, সেটা ছোট করে একটা কলমে বেরোলে যে ওরা উনি সরি চেয়েছে। বাট আজ পর্যন্ত ওই ইভিএমের উপরে দোষ চাপানো একটা সাধারণ ব্যাপার। যখন আমরা হারের দিকে যাই ইভিএমটা হ্যাক হচ্ছে, আমি একটা বুঝতে পারি না, আপনারা কাজ করলেন, আপনারা কি করে হারতে পারেন? উন্নয়ন হলে তারা কিভাবে হারতে পারেন, এই অভিযোগটা তুলেছেন দীপক রাজুরিয়া। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যে হেরে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছে, একটা সম্ভাবনা তৈরি হয়েছে, একটা আশঙ্কা তৈরি হয়েছে, তাই অভিযোগ করা হচ্ছে। সেটাই কি সত্যি, বুলবুল ইসলাম? না, দেখুন, একটা কথা হচ্ছে, আমরা এখনো বলছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবাংলায় আমরা নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে বলছি, এবার আবার তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃতীয়বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন, এ বিষয়ে আমরা নিশ্চিত। কিন্তু একটা জিনিস, আজকে আমরা অভিযোগ করছি না, এটা বাস্তব যে আজকে আপনারা দেখছেন যে সমস্ত সাধারণ ভোটাররা ভোট দিতে যাচ্ছে, তারা বলছে, অভিযোগ করছে
যে আমরা ভোট দিচ্ছি তৃণমূল কংগ্রেসকে, কিন্তু ভোটটা চলে যাচ্ছে ভারতীয় জনতা পার্টিতে। ইভিএমে তো আরও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা আছে, সিপিএম আছে, কংগ্রেসের সিম্বল আছে, আরও অন্যান্য বিভিন্ন নির্দলের সিম্বল আছে, কিন্তু অন্যটাই যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসে ভোট দিলে সেই ভোটটা ভারতীয় জনতা পার্টিতে চলে যাচ্ছে। এবং আমাদের পাশে রাজনৈতিক বিশ্লেষক দাদা বলছিলেন, বিশ্বজিৎ দা, যে তিনি এটা বললেন যে আজকে যারা ইভিএম মেশিনটাকে যারা করেছিলেন তাদের মধ্যে থেকে একজন বলেছেন যে ইভিএমটা কিন্তু হ্যাক করা যায়। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যে মুহূর্তে যে কথা বলেছেন সেটা কিন্তু পরে বাস্তবের সাথে মিলে গেছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিজেপির বাংলায় ক্ষমতা আসার মতো কোনো জায়গা নেই যদি কিনা তারা একমাত্র ইভিএম মেশিন হ্যাক না করে। আজকে দেখুন বিজেপিও তারা বুঝে গেছে যে বাংলায় তাদের কোনো জায়গা নেই, তাই আজকে তারা ইভিএম মেশিন হ্যাক করছে। এটা মানুষ, যারা সাধারণ মানুষ যারা ভোট দিতে যাচ্ছে তারা বলছে, এটা আমাদের বক্তব্য না, একদম বাস্তব কথাটা আমরা আপনাদের সামনে। মানে কারা হ্যাক করছেন আর কারা অভিযোগ তুলছেন সেইটা নিয়ে একদম এই ভারতীয় জনতা পার্টি, সেইটা নিয়ে টানাপোড়েন জনতা পার্টির নেতৃত্বে নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছে, এটা একদম বাস্তব কথা। আজকে আপনারা দেখুন বিভিন্ন জায়গায় আমরা সকাল থেকে দেখছি যে যাদেরকে এই ভোটের কাজে নিযুক্ত করা হয়েছে সিআরপিএফ, আজকে তারা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এবং তারা এমন কি বলছে যে ভারতীয় জনতা পার্টিতে ভোটটা দিতে। সত্যি সত্যি ভয় দেখাচ্ছেন কিনা, সত্যি সত্যি বলছেন কিনা, বাস্তব সাধারণ মানুষ বলছে। অবশ্যই এটা তো অভিযোগ অবশ্যই থাকবে এবং সেই অভিযোগ প্রমাণ করবার একটা দায়ও থাকবে, দায়িত্বও থাকবে অবশ্যই। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন অতিথি যোগ দিয়েছেন, একটু আগেই যার কথা বলেছিলাম, সন্দীপা চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের তরফে স্বাগত জানাই সন্দীপা। এবং আমি এখন এই মুহূর্তে আমার অধ্যাপক বিশ্বজিৎ দাসের কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু তার আগে আমি একটুখানি সন্দীপার কাছে যাব, যেহেতু সন্দীপা পরে যোগ দিলেন। এখনো পর্যন্ত 6.5 ঘন্টার ওপর ভোট হয়ে গিয়েছে। কেমন দেখছেন সকাল থেকে এখনো পর্যন্ত, দুপুর পর্যন্ত ভোট? আমি নিউজ চ্যানেলগুলো দেখলাম বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে এবং একটা জায়গায় আমি দেখলাম যে সেখানে হাওড়া বা হুগলি জেলার মানে এরকম একটা জায়গায় যে সেখানে তৃণমূল আর বিজেপি, বামফ্রন্ট, আইএসএফ সবাই দলমত নির্বিশেষে উঠে সেখানে লুচি আর আলুর দম বানিয়ে যারা ভোট কেন্দ্রে যাচ্ছেন তাদেরকে সেই খাবারটা দেওয়া হচ্ছে। মানে একটা দিকে যেরকম আমরা একটা রক্তক্ষয়ী ভোট দেখতে পাচ্ছি, একটা দিকে কিন্তু একটা মানে মানে সৌজন্যের বা সৌভ্রাতৃত্বের চিত্রটাও উঠে আসছে। মানে এটাই তো বাংলার বৈশিষ্ট্য, মানে এই যে সৌভ্রাতৃত্বের যে এটা উৎসবে রূপান্তরিত হয়েছে ভোটটা, এটাই বাংলার বৈশিষ্ট্য। এবার বাদবাকি কথা অবশ্যই আমি পরে এসে জয়েন করেছি, আমি খুবই দুঃখিত আপনাদেরকে ওয়েট করাবার জন্য। আমি চাইবো বিশ্বজিৎ বাবু কিছু বলুন, তারপর আমি বলবো। অবশ্যই বিশ্বজিতের কাছে আমি যাবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে সামগ্রিকভাবে এখনো পর্যন্ত যা ভোটের ছবি দেখছি তাতে নানান রকম ইস্যু উঠে আসছে বিশ্বজিৎ, এবং সেই ইস্যুগুলো রয়েছে দলবদল ইস্যু, অবশ্যই জাতপাত ইস্যু, দুর্নীতি ইস্যু, এরকম নানান রকম ইস্যু রয়েছে। ইস্যুর লিস্ট বানাতে বসলে, তালিকা বানাতে বসলে বেশ ভালোই লম্বা হবে, কিন্তু একটি ইস্যু তেমনভাবে নজরে আনাই হচ্ছে না। বিশ্বজিৎ যখন আমার পাশে এসে বসলেন তখন, না কোম্পানির নামটি দেখাবো না অবশ্যই, এই জিনিসটি এটির সঙ্গে আপনারা সকলেই পরিচিত। বিগত 1 বছর ধরে এই স্যানিটাইজার আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে, আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। বুলবুল ইসলামের গলায় একটু আগে পর্যন্ত যা ঝুলছিল লেভেলিয়ার মাইক্রোফোনটি আটকানোর জন্য যে জিনিসটিকে সরাতে হয়েছে সেটি হচ্ছে মাস্ক, ফেস মাস্ক, যাতে মুখ এবং নাক ঢেকে রাখতে হয় আমাদের। এই মুহূর্তে 1 লক্ষ ছুঁই, গতকাল তো 1 লক্ষ পেরিয়ে গিয়েছিল দৈনিক সংক্রমণ গোটা ভারতবর্ষে। অনেকেই বলেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে, পশ্চিমবঙ্গের চিত্রটা আলাদা, ভারতবর্ষের চিত্রটা আলাদা, কিন্তু তা নয়। পশ্চিমবঙ্গ কিন্তু অবশ্যই এই মুহূর্তে করোনার রক্তচক্ষু দেখতে পাচ্ছে এবং পশ্চিমবঙ্গে ভোট চলছে, কিন্তু রাজনৈতিক নেতা নেত্রীদের তরফে খুব কম সংখ্যক শুনতে পাওয়া গেছে দু একজন বললাম, 1 বা 2 নেতা নেত্রী, তারা জনসভা থেকে বলেছেন মাস্কটা মুখে রাখবেন যখন ভোট কেন্দ্রে যাবেন। কিন্তু জনসভায় যখন আসবেন, তখন যখন বাসে ট্রামে চড়বেন, তখন এই মুহূর্তে যে হারে সংক্রমণ যে জায়গায় যাচ্ছে, এটাও কি একটা বার্তা হওয়া উচিত ছিল না? এটাও কি একটা ইস্যু হওয়া উচিত ছিল? একদম ঠিক বলেছো শান্তন, তুমি দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ তুলে ধরেছো। এক হচ্ছে যে ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ইস্যু ওঠে,
যে ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়, তর্ক বিতর্ক হয়, বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তারা বলেন, আমি ভাবি যে আমাদের এই রাজ্য বা ভারতবর্ষকে কি আমরা দুটো ফেজের ভিতর দিয়ে দেখি। ইলেকশনটা হচ্ছে ট্রানজিশন, এই ইস্যুগুলো সারা বছর থাকে না, দুর্নীতি আগে থাকে না, ঠিক ইলেকশনের আগে এসে দুর্নীতিটা শুরু হয়, কারণ তখনই এনকোয়ারি, তখনই সিবিআই, তখনই কিছু, কারণ তার আগে একটা আমরা স্বচ্ছ ভারত পাচ্ছি। আর ঠিক নির্বাচন যখন ঘোষণা করা হচ্ছে বা বুঝতে পারছি যে 2021 সালে নির্বাচন হবে, 2020 সালের মাঝামাঝি থেকে সব দুর্নীতির বন্যা বইতে শুরু করলো, একের পর এক অভিযোগ আসতে শুরু করলো। এই রাজনৈতিক সংস্কৃতি বা পলিটিক্যাল কালচার দেখে আমরা অভ্যস্ত, এবং এটা অত্যন্ত নিন্দনীয় যে আমাদের এই পলিটিক্যাল লিটারেসিটা বাড়ছে না। রাজনৈতিক সাক্ষরতাটা না বাড়লে আগামী প্রজন্মের কাছে কিভাবে দাঁড়াবেন রাজনৈতিক নেতা নেত্রীরা, তাদেরকে তো বোঝাতে হবে এটা। আর দ্বিতীয় কথা, তুমি যেটা বলেছো, মানুষকে অত্যন্ত উপেক্ষা করা। আমরা মানুষকে মানুষ হিসাবে দেখি না, রাজনৈতিক নেতারা ভোটার হিসাবে দেখে। সেই কারণে তাদের কাছে করোনাটা গুরুত্বপূর্ণ নয়। কারণ তুমি ভেবে দেখো তো, এত প্রযুক্তির উন্নতি হয়েছে, আমি সভা সমিতি করতে যাব? আজকে সোশ্যাল মিডিয়া আছে, অন্যান্য প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আমি প্রচার করতে পারবো না? আর যদি আমি করতে যাইও, তাহলে প্রথম আমার খুব ভালো লাগছিল, বুলবুল এসে যখন বসেছে, পুরো সময়টা আমি দেখছিলাম ওর মাস্ক পরা রয়েছে, এখানে এসে বসেও মাস্ক পরা ছিল, আমি মাস্ক খুলতে বললাম। আমি বলছি রাজনৈতিক নেতাদের এই সংস্কৃতি যদি না থাকে, যে ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে দেখায়, বাস, ট্রাম, ট্রেন, এগুলো শুধু নয়, রাজনৈতিক সভাগুলোতে যারা যাচ্ছেন তাদের মুখে, আজকে তুমি বলো তো সর্বভারতীয় নেতা নেত্রীরা আসছেন, রাজ্যের সুপ্রিমো তিনি যাচ্ছেন, কজনের মুখে মাস্ক রয়েছে, কজন বলছে? আসলে মানুষের বেঁচে থাকা, নাকি এই বেঁচে থাকাটা নিয়ে ব্যবসা করা, বেঁচে থাকাটা নিয়ে রাজনীতি করা? রাজনীতি মানুষের জীবনটা নিয়েও হচ্ছে। এই সংক্রমণের তো কোনো রাজনৈতিক দল নেই, এই সংক্রমণের তো তৃণমূল, বিজেপি, কংগ্রেস জোট নেই, তো এই সংক্রমণ কাউকেই ছাড়বে না, প্রত্যেককে ধরবে। সুতরাং আমাদের এই শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে আজকে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হওয়া উচিত যে কিভাবে আমরা এই করোনাকে ইয়ে করে, প্রত্যেকটা রাজনৈতিক দল করতে পারতো, তাতে কি হবে, তাদের প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়তো। যে ভোটাররা তারাও ভালোবাসতে শিখতো যে এই রাজনৈতিক দল, তারা আমাদের ভোটারদের আগে ভালোবাসে, মানুষ হিসাবে ভালোবাসে, তারপরে ভোট চায়। ভোটটা আগে আমরা কি যে কোনো শর্তে পৃথিবীর সব চাওয়া পাওয়াকে দূরে সরিয়ে দিয়ে আমাদের একটাই চাওয়া পাওয়া, আমাদের ভোট দিন। কেউ বলছে আমরা এরকম বাংলা বানাবো, কেউ বলছে বাংলাতে সোনা ফলবে, কেউ বলছে বাংলাতে আরো উন্নততর শাসন দেবো। সুতরাং সত্যি কথা বলতে কি, আগে বাংলার মানুষকে যদি গুরুত্ব না দেওয়া হয়, বাংলার মানুষ কিন্তু ওই শেষ কথা বলবে। সুতরাং তাদেরকে গুরুত্ব দিতে হবে, তাদের সুরক্ষা, তাদের স্বাস্থ্যবিধি, এগুলো ভাবতে হবে। এবং আমি অবশ্যই বলবো সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন সবাইকে এই ব্যাপারে আরো বেশি উদ্যোগী, আরো বেশি সচেতন হওয়ার দরকার। এবং আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরকেও কিন্তু এই সচেতনতা বইতে হবে। আমরা প্রত্যেকে যদি 5 জন করে সচেতন করতে পারি, তাহলে কিন্তু এটা অনেক পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসবে। কারণ এটাকে প্রতিহত করার মতো শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের দেশে এখনো সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি যে আমরা করোনাকে লড়াই করে ঠেকিয়ে দেবো, যেটা চায়না, উত্তর কোরিয়া, তাইওয়ান এরা করতে পেরেছে। সেই স্বাস্থ্য খাতে তুমি বলো তো, আমাদের রাজ্যে বলো, ভারতবর্ষে বলো, স্বাস্থ্য খাতে কত ব্যয় হয়, যেখানে মানুষের স্বাস্থ্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সেক্ষেত্রে স্বাস্থ্য আর শিক্ষাকে উপেক্ষা করি, কারণ আমরা মনে করি এই দুটো জিনিস যত কম সচেতনতা থাকবে নির্বাচনে বা রাজনীতিতে, ততটা সুবিধা হবে। এবারে নির্বাচনে একটা বিষয়, আমি 1টা পর্যন্ত পরিসংখ্যানটা পাইনি, অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত পরিসংখ্যানটা কত পার্সেন্ট ভোট পড়লো সেটা আমি জানি না। তবে আশা করব যে ভোটাররা ভোট দিতে যাচ্ছেন, বুথে যাচ্ছেন, তারা সকলে কোভিড প্রোটোকল মেনেই যাচ্ছেন। কারণ কোভিড প্রোটোকল না মানলে তাদেরকে বুথে ঢুকতে দেওয়া হবে না। কিছুদিন আগেই একটি জনসভা থেকে এবং পরপর বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি যে কোভিড প্রোটোকলের কথা বলছো, যে লাইনগুলো দেখাচ্ছে, কোথায় মানে সামাজিক দূরত্ব আছে তুমি দেখাও তো, একের পর এক কোথায় কোভিড প্রোটোকল। একদমই, যে ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা, সেখানে কোভিড প্রোটোকল, বয়স্ক মানুষ, বয়স্ক নেতা, তারাও রয়েছেন এবারের নির্বাচনে। কিন্তু তারা কিন্তু কোভিড প্রোটোকল কতটা মানছেন সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে, অবশ্যই উঠতে পারে। রাজনৈতিক নেতা নেত্রীদের তাদেরও কি দায় বা দায়িত্ব পড়ে যায় না যে জনসভায় যারা আসছেন কতটা ভিড় বাড়লো সেই বিষয়টা না দেখে বরঞ্চ তারা কোভিড প্রোটোকলটা মানলেন কিনা বা ভ্যাকসিনটা নিয়েছেন কিনা সেই বিষয়গুলোর দিকে নজর দেখেন। আমি সন্দীপার কাছে যাব একটু।
হ্যাঁ মানে বিশ্বজিৎ দার কথাগুলো আমি শুনছিলাম, এবং আমি বিশ্বজিৎ দা যখনই কিছু বলেন এরকম প্ল্যাটফর্মে এসে আমার সত্যিই ভালো লাগে, এবং সেটা সত্যি তো সবারই সেই প্রোটোকল মানা উচিত, সবারই মাস্ক পরা উচিত। সেটা মানে ঠিকই, মানে করোনা তো কোনো নেতা নেত্রী কোনো দল রং দেখে আসবে না এবং আসেওনি। আমরা দেখেছি, আমরা কোভিডে অনেক অনেক গুণী ব্যক্তিদেরকে আমরা যেরকম প্রিয়জনদের হারিয়েছি, সেরকম অনেক আমাদের দেশের অনেক গুণী ব্যক্তিদেরকেও আমরা করোনার জন্য, কোভিডের জন্য হারিয়েছি। তো সেই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে। কিন্তু হ্যাঁ অবশ্যই আমরা নেতা নেত্রীরা আমরা সেই জিনিসগুলো কিন্তু তোয়াক্কা করছি না, আমরা কিন্তু কেয়ার করছি না। আমি কিন্তু সেটা মানবো, আমি বিশ্বজিৎ দাস কথার সাথে একদম সহমত পোষণ করব যে আমরা দেখেছি যে যখন কোভিড চরম পর্যায়ে ছিল তখনও একটা কিছু একটা ধর্মীয় সভা, রাম মন্দিরের কথাই তো, সেখানেও কিন্তু মানে আমাদের মোদিজি উপস্থিত ছিলেন, মোদিজির পাশে রাম মন্দিরের একজন পুরোহিত বা একজন সাধু পুরোহিত যিনি, তার কাছেও ছিল না মাস্ক, ছিল না, এবং উনি বলেছিলেন আমি মাস্ক পরবো না। কিছুদিন পরেই উনিও বোধহয় আক্রান্ত হলেন, কোভিডে আক্রান্ত হলেন। তো এই জিনিসগুলো কিন্তু শুধু আমি নেতা হয়ে যাব, নেত্রী হয়ে যাব তা না, আমাদের দেখি কিন্তু লোকেরা শেখে। সাধারণ জনগণের কাছে কিন্তু আমরা যাই করি না কেন, আমাদেরকে মানে স্টাররা বলে যে আমাদের ফ্যান, আর আমরা যারা রাজনৈতিকভাবে একটু অ্যাক্টিভ বা যারা আমাদের যে প্রধানমন্ত্রী মোদী যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে গোটা বিশ্বে, উনিও কিন্তু আমাদের দেশের ফেস। এবার দেশের যে প্রধান, উনি যদি এরকম জিনিসগুলো মানে কি বলে অ্যাভয়েড করে যান, ইগনোর করে যান, তাহলে কিন্তু মানে তাহলে সেটাও কাম্য নয় আমি বলবো। একজন নয়, কেউই, আমি এইটুকুই শুধু বলবো। হ্যাঁ মানে আমি সত্যিই বলছি, মানে কেউই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাকি নেতা নেত্রীরা তখনই কিন্তু সেটা করতে বাধ্য হবে যখন দেখবে যে আমাদের দেশের যে প্রধান আছেন উনিও সেই জিনিসগুলো যা বলছেন মুখে, মানে একটা কথা আছে না, কথনি আর করনি মে বহুত ফার্ক হতি হ্যায়, তো এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে বিজেপির যে এখানে ম্যানিফেস্টো যে মানে ইয়ে করলো, লঞ্চ করলো, ইস্তেহারটা দিল, সেখানেও আমরা দেখেছি কোনো প্রোটোকল মানা হয়নি। শুধু বিজেপি না, সব জায়গাতেই দেখছি এই যে সভাগুলো হচ্ছে, জনসভাগুলো হচ্ছে, একজনের গায়ে একজন উঠে পড়ছে, একজনের ঘাড়ে। আমি একটা জিনিস প্রচন্ড ভিড়, যেখানে হয়তো 50,000 লোকের আসার কথা সেখানে হয়তো 80,000 মানুষ জড়ো হয়েছে। তো সেটা সাধারণ মানুষ, আরেকজন তো উঠে পড়বেনি, সেটা সাধারণ জনগণের উপর চাপিয়ে দিলে হবে না। এই জায়গাটাই আমি সেটাই বলতে চাইছি সন্দীপা, যে শুধুমাত্র আমি দেখেছি বিভিন্ন জনসভাগুলোতে, তুমি নরেন্দ্র মোদীজির কথা বলছিলে, মোদীজি তো বটেই, সেই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও মাস্ক পরে থাকছেন, কিন্তু মাস্ক পরার যে বিষয়টা, স্যানিটাইজার ব্যবহার করবার যে বিষয়টা, অর্থাৎ কোভিড প্রোটোকল, এতটা ভিড় না বাড়ানোর যে বিষয়টা, সেটা তো রাজনৈতিক নেতা নেত্রীরা কখনোই বলবেন না। দীপক রাজুরি আরেকটা জিনিসও আমি একটু আরেকটা জিনিসও বলতে চাইছি। হ্যাঁ শান্তমদা, আরেকটা জিনিসও বলতে, এই যে ভ্যাকসিনেশন ড্রাইভটা হচ্ছে, এই ভ্যাকসিনেশন ড্রাইভটা তো যখন থেকে ড্রাইভটা শুরু হয়েছে, উচিত মতো সবাইকেই কিন্তু কম বেশি দেওয়ার কথা ছিল, মানে এখন অবধি। কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে ভ্যাকসিনেশন নেওয়ার পরেও কোভিড হয়ে যাচ্ছে, মানে কিছু তো একটা প্রবলেম আছে না। এই বিষয়টাতে অবশ্যই চিকিৎসকরা ভালো বলতে পারবেন, তবে আমার এক চিকিৎসক বন্ধু, তিনি বিখ্যাত মানুষ, তাই নামটা বলছি না, তিনি গতকাল বললেন, সেটা হচ্ছে টেলিফোনে কথা হচ্ছিল, তখন বললেন যে, আমি বললাম যে ভ্যাকসিন নেওয়ার জন্য আমাকে পেড়াপিড়ি করছিলেন, আমি বললাম যে ভোটের সমস্যার কারণে এখনো পর্যন্ত সমস্যা করে উঠতে পারিনি আর কি, যাই হোক। তো তখন বললেন যে, আমি বললাম যে কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরেও তো করোনা হচ্ছে। তো তখন তিনি বললেন যে বাইরে বৃষ্টি পড়ছে, তুমি কি ছাতাটা নিয়ে বেরো না, বৃষ্টিটা আরো জোরে এলো, তখন তো ভিজে যাবে ছাতা থাকা সত্ত্বেও, কিন্তু তবুও কি ছাতাটা নিয়ে বেরো না? অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ভ্যাকসিনেশন ড্রাইভটা সেরকম ভাবে হচ্ছে, প্রথমে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের, তারপর যারা 60-এর উপরে এবং 45-এর উপরে বয়স যাদের কোমরবিডিটি রয়েছে। এবারে যে থার্ড ফেজটা, সেটা হচ্ছে 45-এর উপরে যাদের বয়স, তাদের কোমরবিডিটি না থাকলেও প্রসেসটা এত স্লো কেন? প্রসেসটা এত স্লো হওয়ার যেহেতু আমি এটা, তারা অবশ্যই উত্তর দেবেন, কিন্তু যেহেতু মানে স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসকরা উত্তর দেবেন, গত সপ্তাহে একটি অনুষ্ঠান করেছি এই বিষয়টি নিয়ে, কিন্তু সেটা হচ্ছে যে এই দেশের জনসংখ্যাটা অত্যধিক বেশি। সঙ্গীতা, তাহলে শান্তমদা, আমি এই জায়গাটাতে আমি আসতে চাইছিলাম, আমি চাইছিলাম আপনি বলুন দেশের জনসংখ্যা 140 কোটি কেন, কি আপনাদের প্ল্যাটফর্মে বসেই কিন্তু আমি বলে গেছিলাম
আয়ুষ্মান যোজনার কথাটা, ইন্স্যুরেন্স বেসড আর অ্যাসুরেন্স বেসড যে মেডিকেল হেল্পলাইনটা হওয়ার কথা ছিল, সিস্টেমটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। এটা অ্যাসুরেন্স বেসড হচ্ছে না, ইন্স্যুরেন্স বেসড হয়ে গেছে। বেশ, আমি একটু দীপক রাজুরিয়ার কাছে যাই। দীপক রাজুরিয়া নিশ্চয়ই কিছু বলার আছে। দুটোই কথা আপনার আগে উনার বলে দিই, তারপর সন্দীপ দার বিশ্বজিৎ দার কথা বলেন। প্রথম উনি বললেন দেশে প্রধান, মোদিজি প্রত্যেক দিন বলে যে সোশ্যাল ডিস্টেন্সিং মাস্ক করো। উনি 8 তারিখে আবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বসবেন, তার আগে 12 দিন আগেও বসেছে। উনি প্রত্যেক জিনিসগুলো করেন। আমরা আমাদের মিটিং মিছিলে প্রত্যেকরা নেতারা বলে যে সোশ্যাল ডিস্টেন্সিং মাস্কটা করুন। এবার আমরা আমাদের দিক থেকে মানুষকে যত চেষ্টা করি বোঝানো, তাও যদি অনেকরা না পড়ে তাদের মানে ফোর্সফুলি করা যায়, তখন তো আপনাকে ডিএম আর এসপিদেরকে বলে ওটা ফোর্সফুলি করা যায়। এবার আমরা মানুষকে বললি যে নিজে থেকে যে মাস্কটা করুন, এটা হলো। আর বিশ্বজিৎ দা যেটা বলছিল যে সিবিআই ব্যাপারগুলো, যে ইলেকশনের আগেই কেন দেখা যায়, ও 12 মাস চলতে থাকে। ব্যাপারটা হচ্ছে ইলেকশনের টাইম ওইগুলো হাইলাইটেড হয়ে যায়। এই 31 জানুয়ারি নালে 2 ফেব্রুয়ারিতে মুকুল রায়কে সিবিআই ডেকেছিল। উনি কাগজে লিখে একটা লেটার পাঠালেন যে উনি ইলেকশনে ব্যস্ত বলে উনি আসতে পারেন। তো প্রসিডিং গুলো তো চলছে, সিবিআই মতন কাজ করবে। ওটা যে এখন ইলেকশন বলে হাইলাইটেড হচ্ছে। দীপক দা, এই 12 তারিখের আগে কবে ডেকেছিল? এর আগের টাকাটা তার আগে 4 মাস আগে ডেকেছে। 4 মাস আগে ডাকে, 4 মাস আগে ডাকেনি, অনেক আগে ডেকেছে। আমি বলছি আমি কোনো রাজনৈতিক দলে বলছি না, যে একটা দেশে যদি আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা স্বচ্ছ না হয় না, যে রাজনৈতিক ইনক্লাইনেশন যদি থাকে, তাহলে কিন্তু এই অভিযোগ শুনতে হবে। কারণ আপনারা অভিযোগ করেছেন একটা সময় কংগ্রেসের বিরুদ্ধে, কংগ্রেস সিবিআই কে ব্যবহার করেছে। এখন তো কংগ্রেস একের পর এক অভিযোগ করছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে তারা ব্যবহার করছে, এবং এমনকি তৃণমূল কংগ্রেস বলছে। আমার বক্তব্য সেটা না, আমরা দুর্নীতির বিরুদ্ধে, সাধারণ মানুষও দুর্নীতি চায় না। সাধারণ মানুষ সব সময় চায় যে পার্টিরই হোক না কেন, যে অন্যায় করেছে তার শাস্তি হোক, কিন্তু রাজনৈতিকভাবে তার ট্রিটমেন্ট হওয়াটা কিছু মানুষের কাছে কিন্তু খারাপ। অন্তত একদিন দুদিন তারা ভোটে জিতে আসলেও একদম লং রানের ক্ষেত্রে তার একটা নেগেটিভ এফেক্ট অবশ্যই থাকে। আমরা 2016 আগেও দেখেছি, 2014তে কি হয়েছিল, সেই নারদা স্টিং অপারেশনটা হলো, তারপর সেটা বিজেপির পেজ থেকেই সেটা আপলোড করা হলো, ইউটিউব ভিডিওটা আপলোড করা হলো, তারপর দেখা গেল যে 50% যারা সেখানে নেওয়া গেছে ওরা কিন্তু চলে গেছে বিজেপির প্ল্যান। আমার একটা জিনিস মনে হয় সন্দীপা, মানুষের যে ভোট মনস্তত্ত্ব, আমি অবাক হয়ে যাই যে কথা তুমি বলছিলে নারদার কথা। এই নারদা স্ট্রিং এর পরে তুমি দেখো যেসব রাজনৈতিক নেতারা ভোটে দাঁড়ালেন তারা কত ভোটে জিতলেন। তার মানে সাধারণ মানুষকে এগুলোকে গুরুত্ব দেয়, সেটা আমার প্রশ্ন। আজকে এত ভোটে যেতে, যেখানে প্রত্যক্ষ এবং প্রত্যেকটা অভিযোগের পর্যায়ে রয়েছে, কোনোটাই প্রমাণিত নয়, কিন্তু মানুষ যখন ভিডিও দেখছে একটা ভিজুয়াল ইম্প্যাক্ট তো আছে সাধারণ মানুষের মধ্যে, কিন্তু তারপরেও এই ভোটে জিতছে। আর একটা জিনিস আমার খুব মনে হয়, যে আমি যে দেশে বাস করি, আমি একাধিক জনকে বলেছি, যারা আমার বন্ধু বান্ধব, ছাত্রছাত্রী, হেলমেট পরে কেন? বলছে পুলিশ ধরবে। টিকিট কাটে কেন? বলছে চেকার ধরবে। মানে টিকিট কাটাটা যে নিজের দায়িত্ব সেটা নয়, হেলমেট পরাটা নিজের সুরক্ষা নয়, পুলিশ ধরবে তাই করে। আর এদেশে মাস্ক পরাতে গেলে সেরকম বিধি না হলে কিন্তু মাস্ক পরানো যাবে না। একদমই। এটা শুরুর দিকে করোনার যখন শুরু, সন্দীপা আসবো, করোনার যখন শুরুর দিক ছিল সেই সময়টাতে পুলিশ খুব কড়াকড়ি করেছিল, এবং যে বাস টাসগুলি চলছিল পরবর্তীকালে আনলক পর্বে, সেই সময়ও বেশ কিছু কড়াকড়ির ছবি দেখা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন আনলক পর্বও মিটে গেল, একেবারে সব কিছু স্লুইস গেটের মতন হুহু করে জল ঢুকতে শুরু করলো, আর ঠিক সেই সময় বোধহয় আশঙ্কাটাও তৈরি হয়ে গেল। এই মুহূর্তে সেই আশঙ্কাটা আরো বেশি তৈরি হয়েছে, কারণ নেতা নেত্রীরা, তাদের ভেতরে অনেকেরই বয়স 60-এর ওপরে, একটা বিশাল সংখ্যক নেতা নেত্রীর বয়স 60-এর ওপরে, এবং তারা অনেকেই কোমরবিডিটিও রয়েছে। সুতরাং তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা বোধহয় আরো বেশি বেড়ে যাচ্ছে। আমি একটুখানি বুলবুলের কাছে আসবো, সেটা হচ্ছে এই রিস্ক ফ্যাক্টর। শান্তম দা, আমি জাস্ট আমার একটা অভিজ্ঞতার কথা বলছি। কিছুদিন আগে আমাকে কাজের সূত্রে আমার পশ্চিমবাংলার বাইরে যেতে হয়েছিল, অন্য একটি রাজ্যে। সেখানে আমি নিজে যেটা ফেস করেছি, যে আমি ফেস মাস্কটা কিছুক্ষণের জন্য পরিনি, গাড়ির ভেতরে ছিলাম, প্রাইভেট কার ভেতরে ছিলাম, আমি একটা মানে ভার্চুয়াল একটা প্যানেলে আমি উপস্থিত ছিলাম। তো সেই জন্য ফেস মাস্কটা খুলে আমি প্যানেলটা করছিলাম, গাড়ির ভেতর থেকে আমাকে 250 টাকা ফাইন করা হলো। ওই রাজ্যে নিয়ম করে দেওয়া হয়েছে যে, আমি রাজ্যটির নাম বলবো না, ওই রাজ্যে নিয়ম করে দেওয়া হয়েছে যে যদি আপনি পাবলিক প্লেসে বেরোন, যদি আপনি ঘর থেকেও বেরোন, মাস্ক কম্পালসারি, ওটা পড়তেই হবে, আদারওয়াইজ 250 টাকা ফাইন আপনাকে ভরতে হবে। আমি নিজে ভরেছি 250 টাকা ফাইন। এই জিনিসগুলো করা উচিত,
সে তাহলে আমি কোনো কিছু মানাতে গেলে শুধুমাত্র সাজেশন দিয়ে হবে না, জোর জবরদস্তি করতে হবে। মানে তাহলে ভারত এখানে যেমন যেটা ধর্মভীরু, বললাম, তাহলে এক্ষেত্রে ভারত যেমন ধর্মভীরু দেশ, ভারত কিন্তু আইন ভীরু দেশও। তাহলে এক্ষেত্রে আমি মেনে নিচ্ছি আপনার কথাটা, কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্নও থেকে যায়, যেখানে আইন ভাঙার একটা পসিবিলিটি থাকে সেখানে আইন ভাঙাটা বেশ মজা করেই উপভোগ করেন ভারতবাসী। আমি নিজে ভারতবাসী হয়ে গর্বের সঙ্গে বলি আমি ভারতবাসী, কিন্তু তবুও ভারতবাসীর এই বিষয়টাও কিন্তু থাকে, আইন তার ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সিও যেমন থাকে মানুষের, আর ঠিক তেমনিভাবে আইনটাকে ভেঙে একটা মজা পাওয়া যায়, সেই অনৈতিক মজাটাও কেউ কেউ পেতে ভালোবাসেন, যদি নিজের ক্ষতিও হয়, নিজের নাক কেটে পড়ে যাত্রাভঙ্গের মতো। আমি বুলবুল ইসলামের কাছে আসবো, যে এই মুহূর্তে যে বিশাল গ্যাদারিংস হচ্ছে, এই গণতন্ত্রের উৎসব চলছে, এই গণতন্ত্রের উৎসবের পর চিকিৎসকরা এরকমটাই আশঙ্কা করছেন যে এরপর হয়তো আরও বেশি হারে বাড়বে যে সমস্ত রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে সেই সমস্ত রাজ্যগুলির কোভিড সংক্রমণ। তো সেই জায়গাতে নেতা নেত্রীদের আরও বেশি দায়িত্বশীল হওয়াটা কি প্রয়োজন ছিল না? কি করতে পারতেন তারা? জনসভা করতেন না, নাকি প্রচার করতেন না? হচ্ছে অবশ্যই সমস্ত রাজনৈতিক দলে যে রাজনৈতিক দল করুক না কেন, বিশ্বজিৎ দা বলছিলেন, দিদি বলছিলেন, আমিও একমত যে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে এটা অবশ্যই বারবার মানুষকে বার্তা দেওয়া যে অবশ্যই মানুষ কোভিড-19 বিধি মেনে চলুক, এই চলার নির্দেশটা, পরামর্শটা মানুষকে অবশ্যই দেওয়া উচিত। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সবসময় বাংলার সমস্ত মানুষকে কোভিড-19 সম্পর্কে সচেতন করছে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যেভাবে এই কোভিড-19-এর সময় যেভাবে তিনি এই রাস্তায় নেমে বাংলার মানুষকে সচেতন করার জন্য রাস্তায় নেমে তিনি বাংলার মানুষের জন্য মাইকে আমরা দেখেছি প্রচার করতে, যাতে বাংলার মানুষ সচেতন থাকে। কিন্তু আজকে আমরা দেখলাম কি, আজকে আমরা যাদের কাছে আজ অবধি নবান্ন থেকে পরিযায়ী শ্রমিকদের লিস্টটা বেরোয়নি, যারা সাধারণ আজ অবধি বেরোয়নি, যারা তাদের সাধারণ এতটাই দায়িত্ববান সরকার। আজকে আপনি আগেও বলছিলেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন দেশে কোভিড-19-এর জন্য লকডাউন চলছে, তিনি সেই সময় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান করছেন লকডাউন পর্ব ভেঙে আজকে ভারত সেখানে প্রচুর পরিমাণে আনলক ফেজ শুরু হয়েছে, সেখানে প্রচুর মানুষকে এক জায়গায় জমায়েত করেছেন, দেশের প্রধানমন্ত্রী করেছেন, যে আজকে মানুষ যাদের কাছ থেকে শিখবে তারাই কোভিড-19 বিধিটাকে ভঙ্গ করছে না। সেই জন্য তো সেটা তো ফলতাতে পুষিয়ে দিলেন না, 500টা চেয়ার 11 জন লোক। আচ্ছা আচ্ছা, আমি বেশ কিছু প্রকল্পের বেশ কিছু বিষয়ের কথা আসছে, আমি প্রকল্পটা বলে ফেললাম তার কারণ এই মুহূর্তে আমার একটা মনে হয় বুলবুলের কথা এবং এই কথা শুনতে গিয়ে আমার মনে হচ্ছিল যে আসলে রাজনৈতিক দলগুলো যতই এজেন্ডা করুক না কেন, প্রত্যেক রাজনৈতিক দলের এটা একটা সবচেয়ে 1 নম্বর এজেন্ডা হওয়া উচিত ছিল, 2, 3, 4, 5 তারপরে। কারণ আমাদের এই লড়াইটা তো সমবেত লড়াই। যেমন সন্দীপা বলছিল না যে উলুবেড়িয়া বা হাওড়াতে কোথাও একটা সব রাজনৈতিক দলগুলো একসঙ্গে খাবার করে দিচ্ছে, আসলে ওরা কিন্তু ওই ভোটারদের ভোটার হিসাবে দেখছে না, মানুষ হিসাবে দেখছে। আমি বারবার বলি, ভোটারের বাইরে তার একটা এক্সিস্টেন্স আছে, আইডেন্টিটি আছে, সেটা এটা যদি আমরা এক্ষেত্রেও প্রত্যেকটা রাজনৈতিক দল করতে পারতো গুরুত্ব দিয়ে, তাহলে কিন্তু তারা আসলে একটা সুফলই পেত, এর থেকে লস হতো না কোনো রাজনৈতিক দলের। আমি যে বিষয়টাতে আসতে চাচ্ছিলাম সেটার দিকেই দিক নির্দেশ করলেন বিশ্বজিৎ। কারণ ওই রক্তকরবী নাটকের মতো রবীন্দ্রনাথের 69-এর ক কিংবা 23-এর ঙ এই হয়ে মানুষ নয়, ভোটার হয়ে বেঁচে থাকার কোনো মানে তো হয় না। কারণ এ রাজ্যে 11 কোটির ওপরে বেশি মানুষ, আর ভোটার 7,33,00,000। সুতরাং বাকি যে ভোটার তালিকায় নেই সেই মানুষগুলোও তো মানুষ, সুতরাং তাদের কোনো পরিচয় নেই, তাদের কোনো দরকার নেই গণতন্ত্রে, এমনটা তো নয়। এমন কথা কখনো আমাদের ভারতবর্ষের সংবিধান বলেনি। আর সেই জায়গা থেকে তাদের সমস্যাগুলোর কথা অবশ্যই উঠে আসবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ইস্যু এবারের ভোটে উঠে এসেছে। আমি যে 3টি জেলার ভোট আজকে হচ্ছে সেই 3টি জেলায় আরও একবার বুঝে নেবার চেষ্টা করবো যে সেখানে ঠিক কী অবস্থা এই মুহূর্তে ভোটের। কারণ আরও 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, অর্থাৎ সকাল 7টা থেকে শুরু হয়েছে, 7 ঘন্টা ভোট হতে চলল। সেই 7 ঘন্টার মধ্যে ঠিক কি অবস্থা, কত মানুষ ভোট দিলেন সেখানে এখনো পর্যন্ত পরিস্থিতি ঠিক কেমন রয়েছে? শান্ত রয়েছে পরিস্থিতি, নাকি মোটের ওপর শান্তির ভোট
সেই সব ছবিগুলো একটুখানি দেখে নেবার চেষ্টা করবো। কিন্তু তার আগে বলি যে এবারের ভোটে ইস্যু নানান রকম উঠেছে। এই করোনা কিংবা আমফান, করোনার যে সময়টা তার মাঝখানেই আমফানও এসেছিল এবং সেই আমফানকে কতটা মোকাবিলা করা গিয়েছে, মানুষের পাশে কতটা দাঁড়ানো গিয়েছে তা নিয়ে বিভিন্ন দল বিভিন্ন রকম পরিসংখ্যান পেশ করেছেন। কিন্তু সেটার সঙ্গে আবারও দুর্নীতি বিষয়টাকেও জড়িয়ে দেওয়া হয়েছে। করোনার ত্রাণের সঙ্গেও দুর্নীতি বিষয় জড়িয়ে রয়েছে, আমফানের বিষয়ের সঙ্গেও, আমফানের ত্রাণের সঙ্গেও দুর্নীতি জড়িয়ে দেওয়া হয়েছে। সবটাই কি রাজনৈতিকভাবে পরিচালনা করা হবে? মানুষ, তুমি একটু আগে বলছিলে বিশ্বজিৎ, মানুষ নয় ভোটারটা হবে। হ্যাঁ, তুমি বলছিলে ওই রক্তকরবীর কথা, আর আমার সৈয়দ মুস্তাফা সিরাজের কথা মনে পড়ছে। যখন জেলে ওই আসামিরা আছে তখন বলছেন মা খুচিয়াল পঞ্চম হস্তম, আমি 55 নম্বরে। 55 নম্বরে সেই এই 55 নম্বরের নম্বরটাই তাদের আইডেন্টিটি কিনা সেটা। খুব সত্যি কথা বলতে গেলে যারা আমরা এখানে আছি, যদি একটু রাজনীতিকে বাদ দিয়ে আলোচনা করি, বেশ। তাহলে একটা জিনিস এটা দেখা যায় যে সাধারণত রাজনীতিকে বাদ দিয়ে কোনো আলোচনা হয় না, কারণ সব আলোচনাতেই রাজনীতি থাকে। ওরা আলু আমাদের কিনতে আলু কিনতে গেলেও রাজনীতি থাকে, পেঁয়াজ কিনতে গেলেও এবার রাজনীতি যে থাকে। জায়গাটা আমি বলছিলাম যে প্রশ্নগুলো করলে আমরা এই আমফান নিয়ে খুব একটা আলোচনা করিনি, মিডিয়া, রাজনৈতিক দল কেউ আমফান নিয়ে খুব বেশি আলোচনা করেনি, আমফানের দুর্নীতি নিয়ে আলোচনা করেছে। আবার একই সঙ্গে দেখা যাচ্ছে যে এই যে কোভিডে কি ব্যবস্থা হয়েছে, কোথায় তথ্য গোপন হয়েছে, পশ্চিমবঙ্গ কেন তথ্য দেয়নি, কেন তথ্য লোকানো হলো, এইগুলোর পরে এটা আস্তে আস্তে থিতু হয়ে যেত। একটা সময় আমার মনে হতো যে টিভি আর দেখবো না, কারণ টিভি দেখলেই মনে হতো যে বেশি দিন আর বাঁচবো না, আর টিভি না দেখলেই মনে হতো যে চারিদিকে কিছু হয়নি। দুটোই খুব খারাপ, খুব চরম একটা ইয়ে ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল, আমি অনেক মানুষকে চিনি, অবাক হয়ে গেলাম, তারা বলছে তারা নাকি করোনার জন্য টাকা পেয়েছে, যে বিভিন্ন ক্ষেত্রে আমফানের জন্য টাকা পেয়েছে, যাদের বাড়ির একটা অংশও কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। সুতরাং এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা কিন্তু রাজনৈতিক দল হিসাবে নয়, মানুষের মধ্যে করাপশন ঢুকে গেছে। যে রাজনৈতিক দলের, আমি জানি যে রাজনৈতিক দল আমফানের জন্য টাকা নিয়েছে, আমার পরিচিত যে ব্যক্তি, সে কিছুদিন আগে অন্য একটা রাজনৈতিক দল করতো, এখন অন্য একটা রাজনৈতিক দল করে। কিন্তু আমরা জাস্টিফাই করি তৃণমূল কংগ্রেস ওকে টাকা দিয়েছে, আমরা জাস্টিফাই করি বিজেপি এটা করেছে। সুতরাং জাস্টিফাই করার ইয়েটা সেই মানুষটাই তো আসলে তার মধ্যে দুর্নীতি আছে, তার ভিতরের যে ইনার দুর্নীতিটা, এইটা সংস্কৃতি থেকে এসছে। পশ্চিমবঙ্গের এই সংস্কৃতির পরিবর্তনটা দরকার। বিশ্বজিৎ দা, এইখানে একটা আমি দুর্নীতি নিয়ে একটা কথা বলতে চাই। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল দুর্নীতি, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এইবার আমি সন্দীপা বলি, প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে অনেক সময় অনেক রাজনৈতিক দলের নিজেদেরও কিছু করার থাকে না। আমি বলি কংগ্রেস যখন জোট সরকারে ছিল, কানিমোজির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, ডি রাজার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, এডিএমকে ডিএমকে এর বিরুদ্ধে, আজকে বলুন তো সেই অভিযোগ যদি কংগ্রেসকে আমি বলি যে কংগ্রেসের জন্য দায়ী, তাহলে সরাসরি সেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা তো এটা করেছে, কংগ্রেস তাহলে বাধা দেয়নি কেন? সুতরাং আজকে যে অভিযোগ, এবং সেটা কংগ্রেসের আমলেই কিন্তু এই স্ক্যাম গুলো বেরিয়েছে, এবং যা প্রসেস ছিল সেটা বিজেপির বিরুদ্ধে বলুন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনি বলুন, আজকের দিনে ওই সময় যা স্ক্যামগুলো নিয়ে কথা হয়েছিল, সেই সবগুলো কংগ্রেসের আমলে বেরিয়েছে, এবং যা প্রসেস হওয়ার কথা হয়েছে, রাজনীতিতে কোনো স্ক্যামের কোনো আলটিমেট যা প্রসেস হওয়ার কথা হয়েছে, লাভ হয় না। স্ক্যামগুলো নিয়ে যদি না, বিশ্বজিৎ এখানে একটা বলবার কথা আছে, সেটা হচ্ছে যদি ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো অভিযোগ হয় তাহলে সেই বিষয়টার ধামাচাপা পড়ে যায়, কিন্তু পরবর্তীকালে যখন পালা বদল হয় সেই সময় আবার সেটা উঠে আসে, কিংবা নির্বাচনের সময় উঠে আসে। একটু আগেই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, আমি একটা কথা একটুখানি জানিয়ে রাখতে চাইবো আমাদের দর্শকদের, সেটা হচ্ছে আলিপুরদুয়ারের কালচিনিতে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সভা করেছেন, রাজনৈতিক সভা, এবং সেখানে অভিযোগ করেছেন তিনি খানাকুলে আরামবাগে প্রার্থীদের উপর হামলা হয়েছে। আরামবাগের প্রার্থীর উপর হামলার ঘটনার কথা আমরাই একটু আগে দেখিয়েছি। ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্রীয় বাহিনী, সকাল থেকে আমি 100টা এফআইআর করে ফেলেছি, এই অভিযোগ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বলেছেন আপনারাও কোথাও কোনো অভিযোগ পেলে সেই জায়গার কমান্ড্যান্টের বিরুদ্ধে এফআইআর করুন। অর্থাৎ সামগ্রিকভাবে বেশ কিছু মানে অশান্তির ছবি যে রয়েছে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অভিযোগ করছেন। অন্তত 100টা এফআইআর মানে বিশ্বজিৎ, সেটা তো একটা বিশাল ব্যাপার। আমি অবশ্যই আপনার না, শান্তম দা, আমার কাছে একটা রিপোর্ট এলো যে বুথ নম্বর 239 পুরসুরা হুগলি, সেখানে বুথ ক্যাপচার হয়েছে, সেখানে সেটা নিয়ে ইলেকশন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে, জানানো হয়েছে, এবং বুথ ক্যাপচার বাই টিএমসি,
হ্যাঁ এরকম অভিযোগ। এরকম এরকম হ্যাঁ এরকম ফলস ভোটও হয়েছে মানে দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটা বুথে ফলতা বেশ কয়েকটা বুথে মানে বুথ নম্বর 190 184 185 100 মানে এরকম অনেকগুলো বুথ ফলস ভোট হয়েছে এবং এটা স্ট্যাটাস কিন্তু ওপেন ইলেকশন কমিশনকে জানানো হয়েছে এবং আমরা দেখেছি ক্যানিং এ শওকত মোল্লা আমি একটু অবস্থাটা। হুগলির ছবিটা একটুখানি দেখে নেবো সদীপা, তারপরে আসছি এই হ্যাঁ। বিষয়ে। হুগলিতে ঠিক কি অবস্থা এই মুহূর্তে? এখনো পর্যন্ত 7 ঘন্টা ভোট হয়ে গিয়েছে। বাপ্পা সিনহা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমার সহকর্মী। বাপ্পা, এখনো পর্যন্ত ভোটের ঠিক কি অবস্থা? দেখো, হুগলিতে যে চিত্রটা সকালের দিকে বিক্ষিপ্ত কিছু অশান্তি থাকলো, এই মুহূর্তে প্রায় শান্তিপূর্ণ অবস্থায় ভোট গ্রহণ চলছে। যে 8টি বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে ভোট চলছে, সেগুলি হলো আরামবাগ, খানাকুল, পুরসুরা, গোঘাট, হরিপাল, জাঙ্গিপাড়া, তারকেশ্বর সহ বেশ কিছু এলাকা কেন্দ্রে। তো সেখান থেকে যেখানে আরামবাগ, পুরসুরা, গোঘাট, খানাকুল এই যে কেন্দ্রগুলি রয়েছে, সেখানে সকালবেলা কিছু বিক্ষিপ্ত অশান্তি, তার মধ্যে যেমন তৃণমূল কর্মীদের মারধর, তৃণমূল বিজেপি সংঘর্ষ, আরামবাগের বিজেপি প্রার্থী সুজাতা খাকে বিজেপির বিক্ষোভ এবং তাকে লাঠিবাস দিয়ে তেড়ে যাওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন কিছু কিছু ঘটনা ঘটলেও কিন্তু এই মুহূর্তে ভোট শান্তিপূর্ণভাবেই চলছে। সব মিলিয়ে আরামবাগের হুগলি জেলার যে 8টি কেন্দ্রে যে ভোট গ্রহণ চলছে, এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই রয়েছে। একদম বেশ, অনেক অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে আবারও আমরা পরে যোগাযোগ করবো। বাপ্পা সিনহা হুগলি থেকে যেমনটা জানালেন যে এখন মোটের ওপর শান্তিপূর্ণ, এখনো পর্যন্ত শান্তিপূর্ণ। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা তো রয়েছে, সেখানে প্রার্থীদের উপর হামলা, বুথে ইভিএম খারাপ হওয়া কিংবা যে সমস্ত ঘটনাগুলো সামনে আসছে, সেই সমস্ত ঘটনাগুলোর পাশাপাশি শান্তির ছবিটাও আসছে। হাওড়াতে যেটার কথা সন্দীপা একদম শুরুতেই বলছিলেন, যে এই আলোচনার শুরুতেই বলছিলেন যে হাওড়ার জগৎবল্লভপুরের জাবদাপোতা জায়গাটির নাম, সেখানে এটা কিন্তু দীর্ঘদিনের একটি প্রথা। সেখানে আগে মুড়ি ছোলা দেওয়া হতো ভোটের দিনে, এবং সব রাজনৈতিক দলই একটা উৎসবের মেজাজে সেখানে ভোট পালন করে না। আমাদেরও এখানে অনেকেই মানে ব্যক্তিগতভাবে ভোটের সময় বেশ সুন্দর করে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেন আর কি। 2-3টি পরিবার হয়তো একসাথে একটা পিকনিকের মতন আর কি, কারণ ওটা ছুটির দিন, অবশ্যই একটা সরকারি ছুটি। তো সেই জায়গা থেকে জাবদাপোতার এই ছবিটা কিন্তু এই লুচি আলুর দমের যে ছবিটা আজকে দেখা গেল, যে রাজনৈতিক বিভেদ ভুলে নিজেদের মধ্যে একসাথে হওয়া, এই ছবি, এই রকম ছবি, এটা বাংলার সংস্কৃতি, এটা ভারতীয় সংস্কৃতি। আর এই সংস্কৃতিটা গোটা পৃথিবী বোধহয় চোখ চেয়ে দেখে। কিন্তু এই বিগত 5টা দশক ধরে যে সংস্কৃতিকে উপহার দিয়েছে পশ্চিমবঙ্গ, যে রক্তাক্ত ছবি বারংবার দেখতে হয়েছে ভোটকে কেন্দ্র করে, সেই সন্ত্রাসটাও কিন্তু অবশ্য করেই সত্যি, সেটাকে অস্বীকার করবার বোধহয় কোনো উপায় নেই। সন্দীপা, হ্যাঁ, রাজনৈতিক সংঘর্ষ তো অবশ্যই হয়েছে, রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ আমরা দেখেছি, কিন্তু যারা মাস্টার মাইন্ড ছিল ওইসব রক্তক্ষয়ী সংঘর্ষের পেছনে, তারা আজকে কোথায় আছে সেটাও আমাদেরকে দেখতে হবে। আর আপনাদের সেই সাথে হ্যাঁ, দাদা দীপক কিছু কি বললেন? আপনার সাথে একটু জোরে বলতে হবে, শুধু পাশের লোককে শুনতে পেলেই চলবে না, আমাদের দর্শক। হ্যাঁ, দাদা, জোরে বলুন। কংগ্রেসের লোক সিপিএম এর সাথে জোট করেন, যারা রক্ত রাজনীতি করেছে তারা ওনার সাথে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আইএসএফ কে উনি সাপোর্ট করছেন। সিরিয়াস তো উনি এলিগেশন, জিজ্ঞেস করলেন কোথায়, তো আমি বললাম আপনাদের সাথেই আছে। সিরিয়াস এলিগেশন। সন্দীপা, আমি দাদাকে মানে যথেষ্ট সম্মান দিয়ে বলছি, বিজেপির যে থিঙ্ক ট্যাঙ্কটা হায়ার করা হয়েছে, সেই থিঙ্ক ট্যাঙ্কটা বোধহয় ঠিক করে কাজ করছে না, খুব দুর্বলভাবে কাজ করছে, ইনপুটগুলো ভালো ঠিকঠাক দিচ্ছে না। আচ্ছা, সেই আমি শুরুতেই বললাম, সেই রক্তক্ষয়ী সংঘর্ষের যে মাস্টার মাইন্ডরা কোথায় আছেন আজকে, সেটা আমি বললাম। তারপর বললাম যে সেই মাস্টার মাইন্ডের মধ্যে 1-2 জন ভায়া কোন দল হয়ে কোন দলে গেছে, সেটাও আমাদেরকে দেখতে হবে। তো দাদা এই যে বললেন না যে আমাদের সাথে আছে, না দাদা আমাদের সাথে নেই, আমাদের সাথে নেই। উন্নয়নের কথা বলছিলেন, সবাই উন্নয়নের কথা বলে না, 10 বছরে কি উন্নয়নটা সেখানে হয়েছে, কিন্তু সেই মাস্টার মাইন্ডগুলো ওই উন্নয়নের মঞ্চে গিয়ে সেই মঞ্চটা আলোকিত করছে, আবার কিছু ওই উন্নয়নকে ভায়া করে রাতের অন্ধকারে জেটে উড়ে গিয়ে অন্য একটা দলের উত্তরীয়টা পড়ে নিচ্ছে। হ্যাঁ, ওই জায়গাটায় আছে দাদা, আমি নামগুলো নিতে চাইছি না,
হয়তো প্রোটোকল হয়তো আছে ইলেকশন কমিশনের যে এরকম ইন্ডিভিজুয়াল অ্যাটাকে যেতে পারবো না, কিন্তু আমি নামগুলো নিচ্ছি না, কিন্তু আমি যাদের কথা বলছি আশা করি বাংলার জনগণ এবং এখানে যারা প্যানেলে আছেন যথেষ্ট বিদ্বজনেরা আছেন এখানে, ওনারা বুঝে গেছেন আমি কাদের কথা বলছি আর কোন কোন প্ল্যাটফর্মগুলোর কথা বলছি, কোন কোন রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোর কথা বলছি যেখানে তাদেরকে জামাই আদর দেওয়া হয়েছে এবং হচ্ছে। বেশ, আমি একটু চলে যাব, আমি একটু জেলার তে চলে যাব। এই মুহূর্তে কে রয়েছেন আমার সঙ্গে? রাজীব চট্টোপাধ্যায় রয়েছেন। এই মুহূর্তে একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করবো যে হাওড়ার ছবিটা ঠিক কি, সামগ্রিক ছবি কি, সেটাই একটুখানি জানবার চেষ্টা করবো আমার সহকর্মী রাজীব চট্টোপাধ্যায় টেলিফোন লাইনে। রাজীব, দেখো সত্যম, এই তৃতীয় দফার ভোট ঘিরে কিন্তু রাজ্য রাজনীতি প্রচন্ড পরিমাণে উত্তপ্ত হয়ে রয়েছে। তৃতীয় দফায় এখনো পর্যন্ত হাওড়ায় যে ভোট হয়েছে তাতে 42.4% ভোট পড়েছে এমনই খবর জানা যাচ্ছে। এবং হাওড়ার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই আমরা দেখেছি যে কোথাও তৃণমূল নেতৃত্বের বাড়ির থেকে ইভিএম ভিভিপ্যাট পাওয়া যাচ্ছে, কোথাও বা তৃণমূল কর্মীরা বসলে সেখান থেকে সিআরপিএফরা তাদের মেরে তুলে দিচ্ছে। অভিযোগের তীর কখনো তৃণমূলের দিকে কখনো বিজেপির দিকে। অপরদিকে হাওড়া উলবেড়িয়া কেন্দ্রের প্রার্থী নির্মল মাঝি যখন যায় সে তার নিজের ভোট কেন্দ্রে, সেখানে তাকে দেখে কিন্তু গ্রামের মানুষরা উত্তেজিত হয়ে ওঠে এবং ইট বৃষ্টি করে। এবং অপরদিকে তৃণমূল নেতৃত্ব সৌমিত্র খাঁর বউ সুজাতা খাঁ, অর্থাৎ সুজাতা, বর্তমানে সুজাতা মণ্ডল গেলে তাকে লাঠি সোটা নিয়ে তাড়াই করা হয় এবং তিনি তার নিজের পিস্তলটা পর্যন্ত বার করতে গেলে তাকে তার দেহরক্ষীরা নিয়ে এসে কোন রকম বাঁচিয়ে দেয়। অপরদিকে বিজেপি কর্মীদের উপরেও তৃণমূলদের যে একটা আঘাত আসছে, সব মিলিয়ে মিশে এই দ্বিতীয় দফার ভোট যে একটা গরমের মধ্যে গরম চলছে তা বলার অবকাশ রাখছে না। প্রচন্ড গরম, তুমি গরমের কথা উল্লেখ করলে রাজীব, প্রচন্ড গরম, আর সেই গরমকে উপেক্ষা করেও মানুষ এই গত 7 ঘন্টা ধরে আমরা যেমনটা দেখছি যে মোটের ওপর প্রায় 53% ভোট পড়েছে নির্বাচন কমিশন সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে দুপুর 1টা পর্যন্ত। সুতরাং আরো বেশ খানিকটা সময় রয়েছে বাকি, আর সেই সময়টাতে প্রায় 4 ঘন্টা সময় বাকি এবং সেই সময়টাতে ভোটের পার্সেন্টেজ আরো বাড়বে। তো সেই জায়গা থেকে গরমকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবেই কি মানুষ আসছেন, এগিয়ে আসছেন? গরমকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে প্রথম দিকে মানুষ আসলেও পরের দিকে কিছুটা বাধা থাকলেও পরের দিকে কিন্তু সেন্ট্রাল বাহিনী মানে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের তৎপরতায় মানুষ কিন্তু ভোট দিতে আসছে। এখনো পর্যন্ত হাওড়ায় টোটাল 52% হলেও হাওড়া জেলাতে যে 7টি সভায় বিধানসভায় ভোট তৃতীয় দফায় ভোট চলছে তাতে এখনো পর্যন্ত 43.4% ভোট পড়েছে এবং মানুষ আরো আসছে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে। প্রথম দিকে কিছুটা ভয়ের সন্তান হলেও মানুষ থমকে গেছিল, এখন কিন্তু সেটা এখন বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বেশ, অনেক অনেক ধন্যবাদ রাজীব। আমি তোমার সঙ্গে আবারও পরে যোগাযোগ করব, অবশ্যই আমরা তোমার কাছ থেকে আপডেট খবর নিতে থাকবো। আমরা এই মুহূর্তে আরো একটি ঘটনার কথা বলবো, সেটা হচ্ছে একটু আগে বলছিলাম যে রাজনৈতিক মতভেদ হলেই কেমন যেন একটা ঘৃণার সম্পর্ক চলে আসে। আমি বুলবুল ইসলামকে থামিয়েছিলাম, বুলবুলের কথায় আসবো, কিন্তু তার আগে একটুখানি একটা ছবির কথা বলে দিই। সেটা হচ্ছে যে গতকাল ইনস্টাগ্রামে একটি পোস্ট হয়েছে, একটি পোস্ট করেছেন নুসরাত জাহান, আরেকটি পোস্ট করেছেন যশ দাশগুপ্ত। তাঁরা বন্ধু কিন্তু রাজনৈতিকভাবে ভিন্ন দলে, একজন ভারতীয় জনতা পার্টির প্রার্থী, অন্যজন তৃণমূল কংগ্রেসের সাংসদ, এই মুহূর্তে ক্যাম্পেনেও রয়েছেন। তো নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত তাঁদের বন্ধুত্বের প্রমাণস্বরূপ ইনস্টাগ্রামে একটি একই ছবি পোস্ট করেছেন এবং তারা কোনো একটি 5 তারা হোটেলে হয়তো গিয়েছিলেন ডিনার দিতে এবং সেখানে খাবার তার ছবিটা পোস্ট করেছেন। এটাও কিন্তু একটা রাজনৈতিক সৌজন্য, এটাও কিন্তু একটা রাজনৈতিক বন্ধুত্বের। লড়াইটা রাজনৈতিকভাবে হোক, সেই লড়াইয়ের মধ্যে যেন ব্যক্তিগত সম্পর্কগুলো না। শুধু হোলির দিনও দেখলাম গঙ্গাবক্ষে মদন বাবুর সাথে 3জন বিজেপির 3জন হেভিওয়েট তারকা প্রার্থী হোলি এই পার্টি সংস্কৃতিটা তো বাংলার সংস্কৃতি, একদমই। সেটা তো বিধানবাবু জ্যোতিবাবুর আমল থেকে সেটা একদমই। কদিন আগে একজন ভারতীয় জনতা পার্টির নেতার সঙ্গে একজন সিপিআইএম এর বর্ষিয়ান নেতার হাত মেলানো, সেটিকে এভাবে ট্রোল হতে হলো কেন? না, সেটা তো আইটি সেল যারা আছে, বিজেপির আইটি সেল যারা আছে তারা সেগুলো মানে বিজেপি করেনি এটা, কারণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে সিপিআইএম এর একজন বর্ষিয়ান নেতা, তৃণমূল আইটি সেল থেকে সেটা ট্রোল করা হয়েছে। তো হ্যাঁ,
তো সে আমি অবভিয়াসলি আসবো সে তো বুলবুলের কাছে। হ্যাঁ, তো অবভিয়াসলি ওরা তো মানে দেখুন, বাংলার বুকে আজকের দিনে সৌজন্যের রাজনীতি নেই, সেটা জেন্টলম্যানস পলিটিক্স না হয় যেটা বেডরুম পলিটিক্স হয়ে গেছে সেই সঙ্গে আরেকটা বাংলার। প্রশ্ন করি, হ্যাঁ প্লিজ। সেটা হচ্ছে যে গঙ্গাবক্ষে হোলির উৎসবের কথা উল্লেখ করলেন সন্দীপা, তারপরে পরে বেশ কয়েকটি পোস্ট এবং সেখানে ক্ষমা চাওয়া হলো, এলাকার ভোটারদের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে যে এই ঘটনার ফলে যদি কেউ আহত হয়ে থাকেন তাহলে আমরা অন্যায় করেছি, আমরা এই বিষয়টা এইরকম কেন? ভারতের চ্যানেলে বাংলার সংস্কৃতি তো অন্যরকম, সেখানে তো সৌজন্য, সেখানে তো বন্ধুত্ব, সেখানে তো রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে, সেখানে ব্যক্তিগত বিষয়টা আসবে না। বিধান রায় জ্যোতি বসুর কথা একটু আগে উল্লেখ করলেন, বুলবুল ইসলামের কাছে যাব। আমি যেটা মূলত বলতে চাইছিলাম যে কারোর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমার কথা বলবো না, কারণ নুসরাত জাহান এবং যশ তাদের দুজনের ব্যক্তিগত বন্ধুত্ব, নিঃসন্দেহে সেটা নিয়ে আমি কথা বলবো না। এবং আমি আমার বাড়ি নিজেও বসিরহাটে, আমার এলাকার সাংসদ নুসরাত জাহান, তিনি অত্যন্ত ভালোভাবেই কাজ করছেন মানুষের জন্য, বসিরহাট এলাকার জন্য প্রচুর কাজ তিনি অলরেডি করেছেন, যেহেতু এখন বর্তমানে তিনি সাংসদ তহবিলের টাকা পান না। যে কথাটা আমার আগে বলছিলেন দিদি, যে আজকে পশ্চিমবাংলায় যে নির্বাচন যেভাবে রক্তাক্ত হচ্ছে, যে ঝামেলা তৈরি হচ্ছে, একটা কথা হচ্ছে 34 বছরে সিপিএম এর যারা হার মারছিল, 34 বছরে সিপিএম এর যারা হার মারছিল, আজকে তারা কিন্তু বিজেপিতে এসে তারা বিজেপির জল্লাদ। না না, কোথায় কোথায় সে হার আগে মারছে? তোমাদের সেই রেজ্জাক খোলা বিজেপিতে গেছে, তোমাদের কাছে থেকে তারপর রেজ্জাক খোলা বিজেপিতে বিজেপিতে এসে গেছে, তারা বিজেপি, মনীষ গুপ্ত বিজেপিতে গেছে, না না তারাই তো তাপস সবকিছু। চ্যাটার্জি বিজেপিতে গেছে, তাপস চ্যাটার্জি না, মনিরুল বরং ইসলাম হচ্ছে গেছে। যারা সিপিএম এ থেকে যারা সব 34 সময় বছর বিজেপির ধরে দোষ চেপে যারা দাও। মানুষকে আক্রমণ টেট করেছে, কেলেঙ্কারির মহানায়ক আজকে ভায়া তৃণমূল হয়ে বিজেপিতে আজকে ঢুকে আপনি গেছে, এখানে সেটা কথা বলুন। বলছেন দিদি, তারপরে আজকে কেস আমরা চলছে। সিন্ডিকেটে সিন্ডিকেট দেখেছি, মহানায়ক ভায়া আজকে তৃণমূল আপনারা হয়ে সিপিএম এর বিজেপিতে সাথে, ঢুকে গেছে, সেটা বলুন। আজকে আপনারা সিপিএম এর সাথে জোট হার করেছেন, মাথা, সেই হার আইএসএফ এর সাথে জোট করেছেন। নেত্রী নিজের পাশে না, না, চেয়ারে বসে সেই মঞ্চটাকে আমরা তো দেখেছি ব্রিগেডের ময়দানে আপনাদের যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে কিভাবে ব্রিগেডের মঞ্চে অপমান করা হয়েছে, কিভাবে অপমান করা হয়েছে আজকে আমরা দেখেছি, বাংলার মানুষ কিন্তু সেটা দেখেছে, সেটা বাংলার মানুষ দেখেছে আজকে। আজকে না না, টিএমসি সেখানে কেউ ছিল না, তৃণমূল কংগ্রেসের কেউ ছিল না, আজকে যে সিপিএম, আজকে আপনি আজকে কথা বলছেন তো আপনি ভুলে গেছেন, আমরাও কিন্তু একটা সময় কংগ্রেসটা করতাম, আমরা যে কংগ্রেসটা করতাম সেই কংগ্রেস আমরা দেখেছি যে সিপিএম এর দ্বারাই আমরা এই বাংলায় কংগ্রেস করাকালীন যেভাবে অত্যাচারিত হয়েছি, আমরা সেই সিপিএমটা, আমরা সেই কংগ্রেসটা করতাম না যে কংগ্রেস আজকে পশ্চিমবাংলায় বিক্রি হয়ে গেছে সিপিএম এর কাছে। আপনি ভুলে গেছেন সাইবাড়িতে সন্তানকে জবাই করে ভাত খাওয়ানো হয়েছিল, সেই সিপিএম এর সাথে আজকে কোলাকুলি করছেন একটা মারাত্মক অভিযোগ করলেন, বাংলায় সন্ত্রাসের রাজনীতি কংগ্রেসই শুরু করেছিল। দীপক রাজুরিয়া বললেন 1972 থেকে ওরাই স্টার্ট করেছে, মারধর করে তখন থেকে ইলেকশন ওরাই বুথ ক্যাপ্টেনিং স্টার্ট করেছে, তাকে পলিশ হিসাবে সিপিএম স্টার্ট করলো, আর ওদের থেকে বেশি পলিশ হয়ে গেল টিএমসি। 1972 ইলেকশনটা সবাই জানে কিভাবে মারা হলো, লোককে বুথ পর্যন্ত যেতে দেওয়া হলো না। আপনি যদি না হয় নেটে খুলে দেখে নিন। আর 77-এ কেন মানুষ, শুনুন, মানুষ কিভাবে 77-এ সিপিএম কংগ্রেসকে সরালো সেটা মানুষ দেখে নিল, 60 সিটে বসিয়ে দিল। আর সেম কথাটা ভাই যে বলছে 34 বছরে, তো তোমরাও তো ওই পলিশ লোকগুলোকে তোমরা নিয়ে নিয়েছো। সিপিএম এর হার মাত্রা এখন বিজেপির জল্লাদ হয়ে আমরা তো গেছে। পাইনি, আপনি আপনার একটা সিপিএম এর হার মাত্রা এখন আমরা নিয়েছি, যারা আর বাইরে থেকে প্রতিদিন যারা বহিরাগতরা আসছে এসে তারা বাংলায় উত্তপ্ত করছে, বহিরাগতরা এসে বাংলায় উত্তপ্ত করছে। একটু আগে অধ্যাপক বিশ্বজিৎ দাস, করছে, আর আপনারা একটু আগে অধ্যাপক বিশ্বজিৎ দাস, আপনারা তিনজন কিছু করেননি, আমরাই সব কিছু করে দিয়েছি। একদম বহিরাগতরা এসে বাংলাটাকে উত্তপ্ত করছে। বহিরাগত কারা আগে এটা বলে দিন, আপনারা এই বহিরাগত কারা? আপনারা এই বাংলার মানুষ, এই বাংলার মানুষ তারা বাঙালিকে চায়। আজকে আপনাদের এখানে আপনারা যদি ক্ষমতা আসেন, আপনাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ, তিনি বলছেন গরুর দুধে সোনা পাওয়া যায়। এই তো হচ্ছে আপনাদের কোনো ঘোষণা কি হয়েছে? টিএমসি স্পেকুলেশন স্টার্ট হয়ে আছে। আর কে আছে? তিনি তো এই রাজ্যের সভাপতি, ওরা জানেন না, ওই দীপক রাজুরিয়াকে জিজ্ঞেস করছি, আমি কি করে জানবো? জানি না, একজন সর্বভারতীয় আমি যে পার্টি ভারতবর্ষে ক্ষমতা আছে, দেখুন যে পার্টি ভারতবর্ষে ক্ষমতা আছে সেই পার্টির যিনি একজন রাজ্যের সভাপতি,
তিনি বলছে গরুর দুধে সোনা পাওয়া যায়। বাংলার শান্তনদা। মানুষ এটা হাসছে শান্ত যে হয়ে- এরা বাংলায় আমরা এরা জিতে গেছি। বাংলার আমি একটু দীপক রাজুরিয়ার কাছে- হওয়ার জন্য হ্যাঁ, লড়াই দীপক, করছে। প্রথম কথা না না বলবেন। স্যার একটা কথা বলে দিই দীপক। আপনাকে। প্রথম কথা এক মিনিট, সন্দীপ। যে উনি টিএমসি মেনে নিয়েছে না, যে না, রাজ্যের আমরা next মেনে মুখ্যমন্ত্রী নিই। দিলীপ ঘোষ, উনি নিজের না, মুখ না। থেকে এখন বলে দিল। ঠিক আছে, আরেক আপনি আমার কথাটা বুঝতে পারেননি। ভারতে আপনি আমার আমি কথাটা বুঝতে পারেননি। আমি 2014 লোকসভা আপনি আমার নির্বাচন কথাটা বুঝতে পারেননি। আমি 2014 লোকসভা নির্বাচন এবং 2019 লোকসভা নির্বাচন, এই দুটি লোকসভা নির্বাচনের কথা বলবো, যেখানে ভারতবর্ষে প্রথমবার এবং দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা হয়েছিল নরেন্দ্র দামোদর দাস মোদীকে। কিন্তু বাংলায় যেখানে লড়াই করছেন মসনদ দখলের ভারতীয় জনতা পার্টির প্রমুখরা, সেখানে কিন্তু কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সেরকম ভাবে রাখা হয়নি। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাবা হয়েছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার আগের 2 টার্মের মুখ্যমন্ত্রী, এবারেও তাকে মুখ্যমন্ত্রী করবার জন্য তৃণমূল কংগ্রেস লড়াই করছে। আমি সন্দীপের কাছে আসবো। দাদা একটা কথা বলি। হ্যাঁ, বলুন। ওটা হচ্ছে শেষ করে দিন। বিজেপি মুখ্যমন্ত্রী ঘোষণা করবে কি, কারণ তাদের একাধিক মুখ্যমন্ত্রী এখানে আমাদেরকে সংগঠনে অনেক ভালো ভালো লোক আছে, তোমাদের মতো আমরা one man দায়িত্ব party। নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেস One man যেভাবে party নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে নির্বাচন করছে, আমরা বিজেপি সংগঠনের ঘোষণা উপর করা believe করি। মাত্রই 1 ঘন্টার মধ্যে তাসের আমরা ঘরের মতো সংগঠনের উপর চুরমার হয়ে believe যাবে। করি, one man BJP party হয় না party, এটা আমি আমাদের। দায়িত্ব নিয়ে আমরা আসলে তৃণমূল কি জানেন তো, আমরা পক্ষ থেকে বলছি। আমরা ক্যামেরার সামনে অনেক 1 কথা বলতে ঘন্টার পারি না। মধ্যে তাদের আমরা one man ক্যামেরার party সামনে করি না। অনেক কথা বলতে পারি না, ক্যামেরার আড়ালে কিন্তু আমরা মাঝে মধ্যে আলোচনা করে থাকি, তাই তো বিশ্বজিৎ দাস? একদম। এরকম আলোচনা করেই থাকি যে মুখ্যমন্ত্রী কে হবেন, কোন দলের, সেই বিষয়টা আমি সন্দীপের কাছে আমরাও আসবো। করি যে এই যে উনি বললেন না, দিলীপ বাবুর কথাও বললেন, এবং উনি মনে মনে ধরেও নিয়েছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে, মানে আমরা আমাদের মুখ থেকে কিন্তু এটা কখনোই বেরোয় না যে তৃণমূল যদি ক্ষমতায় আসে বা বিজেপি যদি ক্ষমতায় আসে, এবং তার সাথে কে মুখ্যমন্ত্রী হবে সেটা অ্যাকচুয়ালি ফ্যাক্টরিতে কি মালটা বানানো হচ্ছে, কোন মালটা তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে, কোন মালটা শোরুমে যাবে, সেটা তো যারা ফ্যাক্টরিতে সেই প্রোডাকশন ইউনিট তো জানে। একদম তার মানে আপনি বুঝে গেছেন যে বিজেপি শোরুম আপনারা ফ্যাক্টরি বলে দিলেন তো উনি। আপনি তো সেরকম কি বললেন বলছেন? একদম। সেরকম কি না, বলছেন? না, কোন বলেছেন? বিজেপি তো one man বললেন। party নয়। আপনি তো প্রোডাক্ট- বললেন শোরুমটা আপনি তো বললেন বিজেপি, প্রোডাক্টগুলো। তার মানে কি ফ্যাক্টরিতে তারা প্রোডাক্টগুলো, আর আমরা বাবা, সংগঠনে বিলিভ করি, আমাদের সংগঠনে আজকে বিজেপিতে যারা গেছে, বিজেপি যারা প্রার্থী হয়েছে, আপনি দেখুন সব বিভিন্ন দল থেকে বিভিন্ন যারা না, আজকে বলুন চলে না, গেছে, যে তৃণমূল দল থেকে, গদ্দার, বলুন আজকে যারা তৃণমূল গদ্দার দল তারা থেকে। আজকে বিজেপির প্রার্থী। বলুন তৃণমূল বিজেপি দল যারা থেকে, করেছে নন্দীগ্রাম দীর্ঘদিন আমরা ধরে, দেখে পার্টি নিয়েছি। ছিল। যারা এই বাংলায় নন্দীগ্রাম বিজেপি আমরা সংগঠন দেখে করেছে নিয়েছি। তারা কিন্তু বিজেপির প্রার্থী হয়নি। কে বলে? যারা অন্য অন্য দল থেকে গিয়েছে, পচা গলাগুলো আজকে তাদেরকে বিজেপি প্রার্থী করেছে, কারণ বিজেপির তা কালকে দিনে 294 শুভেন্দু আসনে যদি আবার প্রার্থী তৃণমূলে এই বাংলায় ফিরে নেই, আসেন, তারা তাহলে বলবেন ক্ষমতায় না আসবে পচা কোথা থেকে? গলাগুলো। 294 আসনে তাদের প্রার্থী ছিল না, যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা না করেছেন, এবং ঘোষণার পরে যারা তৃণমূলে থেকে যারা তৃণমূলের কিছু গদ্দার ছিল স্বাভাবিক, সেরকমটাই তারা হয়। যাওয়ার পরে আজকে বুলবুল তারা ইসলাম, বিজেপির প্রার্থী। বুলবুল ইসলামের 2011 তো এর আগের আপনার এর আগের মানুষজন কি 5টা মঙ্গল গ্রহে এর আগের বসে 5টা আছেন? এক মিনিট ছিলেন। এর আগের 5টা বিধানসভা নির্বাচনে সক্রিয় সংবাদকর্মী হিসেবে কাজ করবার সৌভাগ্য হয়েছে। সেই জায়গা থেকে বলতে পারি যে ইনকামবেন্ট সরকার, যারা ক্ষমতাসীন সরকার, তারাই আগে প্রার্থী তালিকা দেন, কারণ তাদের সব জায়গায় তো সংগঠন রয়েছে, সব জায়গায় তারা অনেক বেশি ক্ষমতাশালী, সেরকমটাই মনে করা হয়। কিন্তু যাই হোক, আমি প্রার্থী তালিকার বিষয়ে বলবো না, আমি একটা কথা বলবো, একটুখানি বিশ্বজিৎ দাসের কাছে আসবো। সেটা হচ্ছে যে এই 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 দল বদলের বিষয়টা, দল বদলটাও তো এবারের একটা বড় ইস্যু। তো সেই ইস্যুর সঙ্গে সঙ্গে অন্যান্য ইস্যুগুলো চলে এসেছে। তো দল বদলের যে ইস্যুটা, সেই ইস্যুটার সঙ্গে জড়িয়ে রয়েছে যেটা এমন কয়েকজন প্রার্থী হয়েছেন এবার ভারতীয় জনতা পার্টির। কয়েকদিন আগে ডক্টর সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন যে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন এরকম 158 জন প্রার্থী রয়েছেন। বিজেপিতে রয়েছেন, তৃণমূলে রয়েছেন কিন্তু বিজেপি মনোভাবাপন্ন এরকম নাকি 48 জন রয়েছেন। তো তার অভিযোগ, এটা তার অভিযোগ, তার দায়িত্ব, স্বীকার করলেন না, তার ভোটের অভিযোগ পর এবং তার দায়িত্ব। চলে যাবেন অনেকেই। কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়। বিজেপি সেটা তো হর্স হচ্ছে ট্রেডিং এ একদম মানে পিএইচডি করে আমার বসে আছে। প্রশ্নটা আমি কংগ্রেস করিনি থেকে এখনো শিখেছি। পর্যন্ত। আমি প্রশ্নটা এখনো পর্যন্ত করিনি। তার মানে সেটা আপনি হচ্ছে হর্স ট্রেডিং করছেন? আমরা তো করি, প্রশ্নটা কংগ্রেস এখনো কাজ পর্যন্ত করেছে। করিনি। বলুন, এক মিনিট, আপনার এক মিনিট, এক মিনিট, আপনাদের এক কাছে মিনিট। প্রমাণ থাকে এক না যে মিনিট। আমরা আপনারা তো এক নিজের মিনিট। লোকদেরকে রাখতে পারেন। এক মিনিট। সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ছেড়ে যারা বিজেপিতে আসছেন তাদের অনেকেই কংগ্রেসে ছিলেন অথবা সিপিএম এ ছিলেন। মাননীয়- অর্থাৎ সিপিএম এবং না, আমি প্রশ্নটা শেষ করি। সিপিএম এবং কংগ্রেস থেকে তারা এসেছিলেন তৃণমূল কংগ্রেসে, এবং এমনকি শুভেন্দু অধিকারীও কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন এবং তৃণমূল কংগ্রেস থেকে এবার বিজেপিতে। সুতরাং বিজেপির ক্ষেত্রে এবার বোধহয় একটা বড়সড় চিন্তার বিষয়, কারণ বিভিন্ন দলের মতাদর্শ নিয়ে তো বিজেপিতে এসে একটা আরে সবচেয়ে বড় দল পুরো হতে পারে, খিচুড়ি। কিন্তু বেশ কিছুটা লাবড়া খিচুড়ি হয়ে গেছে সমস্যা কি বিজেপি, তৈরি বঙ্গ হতে পারে? বিজেপি। এই সমস্যাটি নিয়ে আসবো।
সন্দীপাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, কিন্তু এই মুহূর্তে যে ছবিগুলো সামনে আসছে তার মধ্যে একটা ছবি অবশ্যই সুজাতা মণ্ডল খাঁয়ের ওপর আক্রমণ, অর্থাৎ আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী তার ওপর যেমন আক্রমণ হয়েছে, তেমনি ক্ষেতের মধ্যে দিয়ে তাড়া করে নিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা, চেলাকাঠ নিয়ে তাড়া করেছেন এরকমই অভিযোগ করেছেন এবং তার নিরাপত্তা কর্মী একজন, তার মাথাও ফেটে গিয়েছে একটু আগেই যে খবরের কথা জানাচ্ছিলাম। অন্যদিকে ফলতার বিজেপি প্রার্থী, তার উপরেও হামলা হয়েছে, তার গাড়িতেই থান ইট মেরে ভেঙে দেওয়া হয়েছে গাড়ি। এই ছবিগুলো তো আমরা বারবারই দেখেছি, আর এই ছবিগুলো ওই 3 ধরনের মানুষ আছেন। কেউ কেউ বলেন যে না, সন্ত্রাসের কোনো প্রয়োজন নেই, রাজনৈতিকভাবে লড়াইটা হওয়া দরকার। দ্বিতীয় ধরনের মানুষ বলেন যে এ তো আগের থেকেই হয়ে এসেছে, 50 বছর ধরে এমনটাই চলছে, এবারও তেমনটাই হবে। আরেক দল মানুষ বলেন না, ক্ষমতা দখল করতে হবে, সুতরাং ছেড়ে কথা বলবো না, ওরা 10টা দিলে আমরা 20টা দেব। এই জায়গাতেই বোধহয় সমস্যাটা তৈরি হচ্ছে। বিশ্বজিৎ দাস, না, সমস্যাটা এই 3 ধরনের নয়, সমস্যাটা হচ্ছে চতুর্থ ধরন, যেটা তুমি চতুর্থ ধরনটা তুমি বলনি। কারণ এই 3 ধরন দেখে চতুর্থ ধরন হচ্ছে সাধারণ মানুষই ঠিক করে নেবে যে কোনটা ঠিক হবে, কারণ এই 3টে ধরনই হচ্ছে ডিসিসিভ। এখানে ওই চতুর্থ ধরনটাই হচ্ছে ডিসিসিভ ফ্যাক্টর, তারা ঠিক করবে কি হবে। আমি তোমাকে বলছিলাম একটু আগে, এই আলোচনাতেই বলছিলাম যখন সন্দীপা আসেনি, যে কোনো রাজনৈতিক দলের যারা প্রতিনিধি, যারা ক্যান্ডিডেট, তাদেরকে আক্রমণ করা আজকের দিনটাতে, আজকের নির্বাচনে তাদেরকে আক্রমণ করা, এ তো ননর্থক নেগেটিভ পলিটিক্স। এই পলিটিক্স তো বাংলা অভ্যস্ত নয়, কারণ বাংলার আমরা বারবার পলিটিক্যাল সংস্কৃতি নিয়ে কথা বলছি, কিন্তু এই সংস্কৃতি নয়। একটু আগে তোমরা কথা বলছিলে, আমি শুনছিলাম, বেশ ভালো হচ্ছিল আলোচনা, যে একটা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আর 294 আসনের প্রার্থী। তা আমি মনে করি কি, স্বৈরাচারীদের মুখ এবং ভাষা এক। মমতা ব্যানার্জি আগেও বলেছিলেন, এখনো বলছেন 294 ক্যান্ডিডেট, 294টা বুথে উনিই প্রার্থী। না, তো পরিষ্কার করে বলে দিয়েছেন যে প্রার্থীদের জেতালে আমার হাত শক্ত হবে, আমি সরকার। এবং দ্বিতীয় কথা যেটা, দ্বিতীয় কথা সেটাও তো বলেছেন, নিজের মুখে বলেছেন। বলেনি এটা, মনে হয় এটা নিজে দ্বিতীয় কথাটা হচ্ছে নরেন্দ্র মোদী বলেছে, এবার সন্দীপা নরেন্দ্র মোদী বলেছে 294, বিরোধীদের তরফ থেকে বারংবার বলা হয় সন্দীপ। হ্যাঁ, কিন্তু এটা মুখ্যমন্ত্রী নিজে মুখে বলেছেন, সেই ফুটেজটা আমি অত্যন্ত আগ্রহী হলাম, যদি এই প্যানেলে বসে আমি এরকম কথা বলেনি মুখ্যমন্ত্রী, আমাকে তার দলের লোক বলতে পারে, এরকম কোনো কথা বলেনি, আপনাদের কাছে তার তথ্য নেই। একটা সভাতে বেশ, আমার ঠিক এক্সাক্ট টাইমটা মনে নেই, কিন্তু উনি কিন্তু বলেছেন না, এরকম কথা বলেনি, আপনারা তথ্য দেখাতে পারবেন। আমি যে জায়গাটা বলতে চাইছিলাম, ঠিক কে বলেছেন, আমি বলছেন 294 আসনে মমতা ব্যানার্জি বলছেন উনিই ক্যান্ডিডেট, উনিই বলেছেন। একইভাবে নরেন্দ্র মোদী বলছেন 294 আসনে উনিই প্রার্থী, উনিই মুখ। এই যে স্বৈরাচারীদের ভাষা, তাদের যে শব্দ চয়ন, ভাবনা, সব কিন্তু এক। ভেবে দেখো, না হলে আজকে তাহলে গণতন্ত্রের কি এই অবস্থা হলো যে 294টা আসনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দিতে পারবে না? আমরা তো মনে করি যে কোনো ক্যান্ডিডেটের যদি আমরা একক দেখি, গুণগত মান দেখি, সূচক দেখি, ইন্ডেক্স দেখি, প্রত্যেকে এক। আজকে আমার ভোটের যা দাম, আমার ওই রাস্তায় যে ফুচকা বিক্রি করে তারও ভোটের দাম একই। সুতরাং আমি সেই ভোটকে তো গুরুত্ব দেবো। আরেকটা কথা আমি বলবো, যে লাস্ট একেবারে আমার একটা খারাপ লাগে, আমি বারবার পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় গেছি, রাজনীতির কাজে না, বিভিন্ন কাজে গেছি, গিয়ে দেখি প্রত্যেকটা জেলার আলাদা আলাদা সমস্যা। এটা বুলবুল নিশ্চয়ই স্বীকার করবে, কিন্তু ভোটের সময় জেলা ওয়াইজ এই যে রিজিওনাল ডেসপ্যারিটি, আঞ্চলিক বৈষম্য, এই আঞ্চলিক বৈষম্যে আঞ্চলিক ইস্যু হতে হবে তো বিধানসভা নির্বাচনে, সেই আঞ্চলিক ইস্যুগুলোকে হাইলাইট করা হচ্ছে না কেন? যে রিজিওনাল বা রাজনৈতিক দলগুলো, যে আঞ্চলিক রাজনৈতিক দল, তাদের কাছে তো প্রার্থনা বা প্রত্যাশা থাকে আমাদের যে আঞ্চলিক ইস্যুগুলোর একটা সমাধান হবে, সেই সমাধানের কথা কিন্তু কেউ বলছে না। বৃহত্তর বাংলার কথা বলছে বড় করে, আসলে একদম গ্রাসরুট লেভেল থেকে সমস্যাগুলোকে আইডেন্টিফাই না করতে পারলে, প্রপার প্ল্যানিং না হলে, তার এক্সিকিউশন না হলে, কোনো রাজনৈতিক দলই কিন্তু সাস্টেন করবে না। এটা থেকে সংগঠনের সমস্যা, নাকি প্রার্থীরা এলাকাটা তেমন ভাবে ভালো চেনেন না? এই ঘটনাও কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে, কারণ একেবারেই অন্য জগৎ থেকে হয়তো প্রার্থীরা প্রার্থী হয়ে যাচ্ছেন রাজনৈতিক মদতপুষ্ট হয়ে। সেটা তৃণমূল কংগ্রেসেও হয়েছে, ভারতীয় জনতা পার্টিতেও হয়েছে। একটু আগে আমি বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির একটা বেশ খানিকটা সমস্যার বিষয়, যে অন্য দল থেকে প্রচুর মানুষ চলে আসছেন এবং তারা
স্লুইস গেটের মতন দরজাটা হাট করে খুলে দেওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে অন্য দল থেকে হু হু করে অন্য মতাদর্শ নিয়ে মানুষ ঢুকে পড়ছেন এবং তারা হয়তো কোনো কোনো ক্ষেত্রে বিতর্কিত, কোনো কোনো ক্ষেত্রে তাদের বেশ কিছু সমস্যাও রয়েছে পার্টির অভ্যন্তরেই ছিল, সেই সমস্যাগুলোকে ওভারকাম করতে না পেরে, জয় করতে না পেরে, সেগুলোকে সমাধান করতে না পেরে তারা হয়তো ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন। তো সেক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা কি তৈরি হতে পারে? আমি একটু এই মুহূর্তে যে যুযুধান দলগুলো রয়েছে তাদের মধ্যে সিনিয়র মোস্ট দল কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন সন্দীপা চক্রবর্তী। আচ্ছা, আমি আমার কিছুক্ষণ আগে যে ল্যাম্পপোস্ট কথাটা বলেছি ওটা সোনালী গুহ ম্যাডাম বলেছিলেন যে তৃণমূলে একটাই পোস্ট, হ্যাঁ একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। এটা অনেক বিক্ষুব্ধ তৃণমূল নেতাই বলেছেন। এবং সোনালী গুহ তো মানে শি ওয়াজ দ্য ক্লোজেস্ট এইড, তাই না মাননীয়া? একদম শুরু থেকে তৃণমূল সুপ্রিমো এটা বলেনি শুরু থেকে না, তৃণমূল, হ্যাঁ আমি আমার কথাটা উইথড্র করছি, তৃণমূল সুপ্রিমো বলেননি, কিন্তু সোনালী গুহ ম্যাডাম বলেছিলেন, যিনি কিনা মাননীয়ার অত্যন্ত একজন কাছের লোক ছিলেন। আর আজকের দিনে ওনাকে দেখলাম হাউ হাউ করে কাঁদতে, কেন কি উনি টিকিট পাননি। আচ্ছা, আর তারপর তো উনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, সংগঠনের কাজ ওই তো চ্যানেল তো একটাই না, ওই প্যাসেজ একটাই, এখান থেকে কালীঘাট থেকে বেরোবে হেস্টিংসে গিয়ে পৌঁছবে, ওই একটা সোজা রাস্তা, এর দিকে আর কোনো এদিক ওদিক আর কোনো রাস্তা নেই, কোনো সাবলেন নেই, কিছুই নেই, হ্যাঁ কোনো সার্ভিস লেনও নেই, একটাই মাত্র। এটা কি সন্দীপা তোমাদের ব্যর্থতা? প্রদেশ কংগ্রেসের অফিসের দিকে কেউ যাচ্ছে না? না, আমাদের ব্যর্থতা না, ব্যাপারটা হচ্ছে তোমরা বলেছো যে নেবে না অন্য পার্টি থেকে এলে। না, কেন নেব না? যারা সেরকম তো হয়নি, এই তো নির্বাচন শুরু হওয়ার আগে তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে ব্যাক করেছেন বেশ কয়েকজন, এটা বড় সংখ্যা জয়েন করলেন, কিন্তু কারা যাচ্ছেন বিজেপিতে তৃণমূল থেকে সেটাও দেখার মতো একটা বিষয়। কারা যাচ্ছেন নামগুলো কি আমি আবার বলবো, রিপিট করতে হবে? নিশ্চয়ই রিপিট করতে হবে না, রিপিট করে আমি টাইম ওয়েস্ট করব। কিন্তু কেন যাচ্ছেন সেখানে কংগ্রেসে ওনারা কেন আসছেন না? কেন কি কংগ্রেসে ওনাদের কোনো রাজনৈতিক ফায়দা হবে না? ওনারা যা করেছেন সেটাতে কংগ্রেস কখনো সায় দেয়নি আর হবে না। সেটা বিজেপি, আমরা জানি অনেকেই বলে বিজেপি নাকি ওয়াশিং মেশিন, তো সেখানে গিয়ে ওনারা একটা মানে ছোট্ট রাজনৈতিক জ্ঞান যাদের আছে এখানে মানে আমাদের রাজ্যে, তারা বলে কংগ্রেসে কেন যাবে বলুন তো? সংগঠন বলে কিছু আছে? কংগ্রেস এত বছরে কি সংগঠন তৈরি করতে পারলো পশ্চিমবঙ্গে? কি তাদের পশ্চিমবঙ্গে, আমি একদম নিরপেক্ষভাবে বলছি, এখন কিন্তু কংগ্রেসের, আমি রাজনৈতিক দিক থেকে বলি যে কংগ্রেসের কিন্তু উচিত ছিল সংগঠন আরো শক্তিশালী করার, কারণ কংগ্রেস যদি শক্তিশালী করতো তাহলে এই লড়াইটা কিন্তু অন্যরকম হতো। আজকে যে লড়াইটা পশ্চিমবঙ্গে হচ্ছে সেটা হতো না। আমি ব্যক্তিগত রাজনীতির যত থেকে পড়াশোনা করি জানি, আমি একটা সময় বলেছিলাম যে কেন্দ্রে কংগ্রেস যদি সরকার গঠন, যেবার কানিমজিরা এলো পরের নির্বাচনে, আমি চেয়েছিলাম কংগ্রেস সরকার গঠন না করুক, কারণ কংগ্রেসকে যদি জোট করে সরকার গঠন করতে হয় তাহলে আগামী দিনের জন্য কংগ্রেসের অনেক ক্ষতি হবে। কংগ্রেস সময় নিয়ে যদি সংগঠন তৈরি করতে পারে তাহলে আগামী দিন কিন্তু কংগ্রেসের ভালো। কিন্তু সেই জায়গা থেকে কংগ্রেস না, যে আমাকে প্রশ্নটা করা হয়েছে তো দাদা, তো আমি যেটা বলতে চাইছি দাদা, আপনিও জানেন বিশ্বজিৎ দা, যে গত মমতা ব্যানার্জি যবে থেকে কংগ্রেস থেকে বেরোলেন তারপর থেকে উনি কিভাবে কংগ্রেসের যে সংগঠনটা ছিল, নো ডাউট মমতা ব্যানার্জি যখন ছিলেন কংগ্রেসের সাথে, এবং উনি কিন্তু খুব ভালোভাবে পশ্চিমবাংলার মাটিতে কংগ্রেসের সাংগঠনিক যে ডোরটা আছে ভালোভাবে কিন্তু উনি ধরে রেখেছিলেন। যখন উনি বেরোলেন কংগ্রেস থেকে 20 বছর আগে 1998 সালে, তখন কিন্তু কংগ্রেসের বিশাল বড় একটা পোরশন কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় কনসেন্ট্রেটেড ভোট, যেটা কালকেও এখানে আলোচনা করা হচ্ছিল, সেই জায়গা থেকে বেরোতে পারেনি। এবার মমতা ব্যানার্জি ভোট ব্যাংক ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আমরা দেখেছি একটার পর একটা জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে কিভাবে জবরদখল করা হয়েছে, এবং তারা কিন্তু আজকে সেই মানে পার্টিকুলারলি যিনি মমতা ব্যানার্জির ভোট ব্যাংকটাকে ম্যানেজ করতেন বা তৃণমূলের ভোট ব্যাংকটাকে ম্যানেজ করতেন, যেভাবেই হোক, মানে দুর্বৃত্তায়নগিরি করেই হোক বা যেভাবেই হোক, ওনারা ওই সব মাথাগুলোর মধ্যে থেকে কিন্তু মেজর কয়েকটা মাথা কিন্তু আজকে বিজেপিতে ঢুকে গেছে। পশ্চিমবাংলার বুকে সাইনবোর্ড বানিয়ে দেওয়া হবে, মাননীয়া নিজে বলেছেন। কিসের এত খাড় ছিল মাননীয়ার কংগ্রেসের প্রতি? আর যদি এতই খাড় থাকে, কেন তাহলে আবার সেই 2011-তে আসার সময় কংগ্রেসের হাত ধরেছিলেন উনি? কেন রাজনৈতিক সাপোর্ট নিয়েছিলেন? এবং এইবারেও কেন উনি সোনিয়া গান্ধীজিকে চিঠি লিখলেন, পার্সোনালি কল করলেন?
কেন? অবশ্যই আমি আসবো সন্দীপা, আসবো, তুমি আসবো, যদি আসবো, সে কথা সন্দীপা। বলো, সে তো বিজেপিরও হাত ধরেছিল যখন ভারতীয় জনতা পার্টির হাত মমতা ব্যানার্জি হয়েছেন, এবং কেন্দ্রীয় তার মন্ত্রী ইতিহাস হয়েছেন। যদি দেখো, হ্যাঁ। সেখানে তো উত্থানের ক্ষেত্রে উত্থানটা তো আমি বিজেপির হাত দীপক ধরেই দীপক উত্থান। রাজুরিয়ার কাছে আসবো সেই জন্য তারপর আমি আসবো পশ্চিমবাংলার কিন্তু- বুকেও কিন্তু বিজেপির যেটা- যে উত্থান, মমতা ব্যানার্জির টিএমসির উত্থান বিজেপির হাত ধরে, এবং পশ্চিমবাংলার বুকে বিজেপি আরএসএস এর উত্থান কিন্তু মমতা আমি ব্যানার্জি এবং তোমাকে TMC র হাত তোমাকে ধরে। যে কথা বলছিলাম, একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক। আজকে কিন্তু তারা প্রধান দুই পক্ষ। একটা জিনিস, আমি দীপক রাজুরিয়ার কাছে আসবো একটা বিষয়ে। জিনিস আমার মনে হয় যে অভিযোগ আসছিল, যে সংগঠনের কথা বলছিলাম, মুর্শিদাবাদে সেখানে তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করছে, তাহলে তো এটা সংগঠনের দিক থেকে তো সেই যেটা গড় ছিল সেই জায়গাতেও যখন তৃণমূল কংগ্রেস ঢুকে ভালো রেজাল্ট করছে, সেটা তো বলতে হবে কংগ্রেস দুর্বল হচ্ছে। এবং যেখানে আরেকটা last যেখানে কথা, একসময় যেটা অধীর আমরা চৌধুরী বারবার চ্যালেঞ্জ বলি, জানিয়েছিলেন আমরা মমতা বারবার বন্দ্যোপাধ্যায়কে। বলি যে তরুণ প্রজন্মের কংগ্রেসের নেতা, কর্মী সে তরুণ সমর্থকদের প্রজন্মের নেতারা, তোমরা কংগ্রেসের রাহুল গান্ধীর নেতৃত্বে প্রচুর ইয়াং যারা রাজনীতি করে, তারা আসছে, রাজনীতি করছে, এটা নেগেটিভ দিক। তাহলে অসুবিধাটা কোথায় সংগঠনের ক্ষেত্রে, যে এই তরুণ প্রজন্মের ভিশনারিজ যারা প্রমিসিং লিডারশিপ যাদের মধ্যে আছে, তারা আসার পরেও সংগঠন কেন শক্তিশালী হচ্ছে? না না, কে বললো সংগঠন শক্তিশালী হচ্ছে না? সংগঠন আজকে শক্তিশালী হচ্ছে না, আজকে যে সংযুক্ত মোর্চার কথা বা কংগ্রেসের কথা বলা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে, আজকে আমি এখানে কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছি, এখানে আমি জোর গলায় বলতে পারছি, সেটা কিন্তু আর কয়েক বছর আগে হলেও আমি কিন্তু সেইভাবে বলতে পারতাম না। হলে আজকে কংগ্রেস যে জায়গায় সাংগঠনিকভাবে গেছে, কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে, বারবার চেষ্টা করা হয়েছে, কংগ্রেস দুর্বলও হয়েছে। এখানে কি করবে? যে ফলস যে কেসগুলো, মিথ্যে মামলায় 5টা 10টা 15টা করে মামলা দিয়ে জেলে পুরে দেওয়া হচ্ছে। মাননীয়, আমি বললাম না, মাননীয় ঠেলে নিয়েছিলেন, মাননীয় দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে অনেকে কংগ্রেসকে তো বলছে যে পশ্চিমবাংলার কংগ্রেস মাটি বা থেকে সিপিএম শেষ করেই বলতে পারবে ছাড়বে। না যে একটা আসন বলে সুনিশ্চিত তোমরা পাবে। আমি দীপক রাজুরিয়া, একটা কথা বলবো। দীপক রাজুরিয়ার কাছে আসবো আগে, তারপর বুলবুলের কাছে আসবো। দীপক। আজকে বুলবুল প্রথম বললো যে আমাদের কাছে 294 লোক নেই, আমরা সংগঠনে বিশ্বাস করি। আপনি কোন রাজ্যে চলে যান, আমরা আরে কোন মুখ্যমন্ত্রীটা সংগঠন? টার্কি প্রসেস সংগঠন, ফার্নিশ ফ্ল্যাট খুললাম, পুরো ফার্নিশ ফ্ল্যাট যে যাকে তাকে নিয়ে নিচ্ছে। লিডারশিপ যদি ভালো থাকে না, যাকে তাকেও আমরা মানুষ করে দিতে পারি। আপনাদের লিডারশিপ ছিল না বলে আছে, লিডারশিপ না থাকলে আমরা 17 রাজ্যে মানে এটা বলতে চাইছেন যে লিডারশিপটা ঠিক আছে, আপনার লিডারশিপ আমেরিকা ও চীনে গিয়ে কান্নাকাটি করছে। দীপক, তার মানে লিডারশিপ ঠিক আছে বলে আপনারা যে কোনো প্রার্থীকে বসিয়ে দিতে পারেন। একটা ওয়াশিং মেশিন কি করলো? তারা তো নিজে থেকে কিন্তু আসছে। প্রার্থী নিয়ে এক মিনিট সন্দীপা, এক মিনিট। লিডারশিপ তো ঠিকঠাকই ছিল, প্রার্থীও করলেন, কিন্তু প্রার্থী হওয়ার পর বেশ কিছু অসন্তোষ বিজেপির অভ্যন্তরে, সেই অসন্তোষটা সবার নজরে পড়েছে, সবাই দেখেছে, এবং সবচেয়ে বেশি অসন্তোষ নজরে পড়েছে সেটা ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিয়ে বিক্ষোভ। সেটা অস্বীকার করার কারণ আছে না, আমরা সরকারের দিকে আসছে, মানুষ আমাদের থেকেই চাহিদা রাখবে। অন্য পার্টির দলে গিয়ে অসন্তুষ্ট সরকারে আসছেন আগে থেকে 100%। এই যে অসন্তুষ্ট কারা হয়, যারা জানে যে আগামী দিনে সরকার আসছে, এটা তো বলে দিতে পারি। যেদিকে ধাবিত হয় সরকারে কারা আসবে সেটা কিন্তু ওরা মেনে নিয়েছে। এটাকে আপনাদের বিরোধীরা, দীপক আপনাদের বিরোধীরা আবার এটাকে মাইন্ড গেম বলছেন, মানে মাইন্ড গেম খেলা আর কি, যাতে বিজেপি পার্টির সমস্ত জনগণকে অনেকটা বেশি ভোট করে ফেলে। তারা তো বিজেপি পার্টির সমস্ত সময় আমি কিন্তু বলিনি, বিজেপি পার্টির লিডাররা তো দিলীপ ঘোষের মতো, তারা গরুর দুধে সোনা খোঁজে। তো উনিও সেই কথা বলছেন যে আমরা ক্ষমতায় আসছি। আর দিদি তো বলছেন যে কংগ্রেস, আজকে কংগ্রেসের সংগঠনটা কেন থাকবে? আমরা এই বাংলায় কংগ্রেসটা করতাম, আমরা সিপিএম এর বিরুদ্ধে রাজনীতিটা করতাম, আমরা সেই কংগ্রেসটা করতাম যে কংগ্রেসটা ইন্দিরা গান্ধী করতো, সেই কংগ্রেসটা করতাম। আমরা এই অধীর চৌধুরীর কংগ্রেস আমরা করিনি, যে কংগ্রেস আজকে দীর্ঘ 34 বছর ধরে পশ্চিমবাংলার কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে। আজকে সেই কংগ্রেস ক্ষমতার সাথে সেই সিপিএম এর সাথে হাত মিলিয়েছে। আর আমরা কি দেখছি, আজকে যিনি এই আইএসএফ এর যিনি প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিক, তিনি একজন ধর্মীয় সবাই গিয়ে বলছেন করোনার সময় একসাথে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছে, একসাথে বহু মানুষ যেন মারা যায়, 10,000 মানুষ একসাথে করোনায় মারা যায়। আজকে সেই আব্বাস সিদ্দিকের সাথে কংগ্রেস হাত মিলাচ্ছে। বাংলার মানুষ কেন কংগ্রেসটা করবে? যারা আজকে মানুষের মৃত্যু কামনা করছে, আপনি ভাবতে পারছেন যে মানুষের মৃত্যু কামনা করছে, আর সেই দলের সাথে আজকে কংগ্রেস হাত মিলাচ্ছে। বাংলার মানুষ কেন কংগ্রেসটা করবে? কেন করবে কংগ্রেস? সন্দীপা কি বলছেন? বুলবুলদাকে কথা শুনে আমার ভীষণ ভালো লাগছে। মানে
ওই যে কর্নার মিটিং গুলো হয় না, একদম মানে আমার মনে হচ্ছে না যে আমি হাই নিউজের স্টুডিওতে বসে আছি, আমার মনে হচ্ছে একটা কর্নার মিটিং এ আছি, পথসভা হচ্ছে, হ্যাঁ উনি ভাষণ রাখছেন। আর আরো ভালো লেগেছে ওই যে ব্যাচটা পরে আছেন তৃণমূলের, দেখান একটু ভালো করে দেখান, কাপ টাপ গুলো সরিয়ে একটু ভালো করে দেখান। না, দেখতে এই পাওয়া যায়। ব্যাচটা দেখে আরো ভালো লাগছে যে তৃণমূলের যারা সমর্থকরা আছেন ব্যাচটা পরে ঘুরছেন, হাত তুলে বলছেন আমি এখনো তৃণমূলে আছি, আমি এখনো তৃণমূলে আছি, আমি এখনো বিজেপিতে অবশ্যই যাইনি। আছি, অবশ্যই আছি। এই ব্যাচটা তার প্রমাণ। আমি অন্য কোনো ছিলাম এবং পার্টি- আছি, ছিলাম অন্য এবং কোনো- আছি এবং অন্য আগামী দিন কোনো থাকবো। পার্টি আমাকে দেখতে পাচ্ছেন আমি কোনো ব্যাচ পরে আছি, এই ল্যাপেলটা ছাড়া নেই। কেন কি আমরা নিশ্চিত আমরা এই দলেই আছি, এই দল যাই করুক আমরা এই দলের সাথেই আছি। আমরা কিন্তু ওই ব্যাচ ট্যাচ পরে প্রমাণ করছি না যে ভাই আমি আজকের দিনও দিদি দেখুন আমি, তারা দেখুন আমি তৃণমূলে আছি। বাংলার আমি এটাই বলতে কংগ্রেসকে এখন চাইছিলাম। দূরবীন দিয়ে দেখতে হয়। বাংলায় হ্যাঁ, কংগ্রেস এই দূরবীন দিয়ে দূরবীন- দেখতে হয় বললেন? এই দূরবীনটা সন্দীপা, হ্যাঁ দূরবীন দিয়ে দেখতে হয় বলে। কলকাতা থেকে দেখা স্বাস্থ্যসাথী যায় না। কার্ড ইউজ করুন, স্বাস্থ্যসাথী কার্ড ইউজ করুন, এটা ভালো না খারাপ, রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে, এটার রিস্ক আমরা জাতীয় স্বাস্থ্যসাথী কংগ্রেস থেকে স্বাস্থ্যসাথী নিয়েছি। লোকের মানুষ পাচ্ছে। কেন স্বাস্থ্যসাথী? না, না, দূরবীন- চোখের না, না, সমস্যা দূরবীন- হয়েছে? দূরবীন মানে চোখের obvious- সমস্যা হয়েছে বলছেন? নাহলে কেন দূরবীন দিয়ে কেন বুলবুলের দেখবে? চোখের সমস্যা? না না না, নাহলে কেন দেখবে? এত 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 মানে কি গো, আমার খুব ভাষা, দূরবীনটা কেন ইউজ করা আমিও কেন ঠিক হবে? বুঝে উঠতে পারছি না ব্যাপারটা কি। দূরবীনটা কেন কেন ইউজ করা না, না, হবে? দেখতে আমাদের পাচ্ছেন আমরা না? না ছোটবেলায় আমার বাবা একবার দুর্গাপুরে গিয়েছিলেন এবং দুর্গাপুর থেকে ফেরবার পথে ছোট ছেলেটা বাড়িতে একা ছিল, তো তার জন্য একটা কিছু উপহার নিয়ে যাই, একটা দূরবীন নিয়ে এলেন। তো দূরবীনটা কিরকম? বায়নাকুলার। তো বায়নাকুলারটা আমি দেখলাম কয়েকদিন, সন্দীপার সময় হয়ে যাচ্ছে আমি জানি, দৌড়তে হবে আরো একটি অন্য জায়গায়, কিন্তু ওই দূরবীনটি দুদিনের মধ্যে দূরের জিনিসকে কাছে দেখে ফেললাম, অন্য অনেক ছোট্ট ছোট্ট জিনিস সেগুলিকে বড় করে দেখে ফেললাম। তারপরে আমার নেশা হলো উল্টো করে দেখলে কেমন হয়, কাছের জিনিসকে অনেক দূরেরটা দেখতে থাকলাম, অনেক বড় ছিল যেটা সেটাকে অনেক ছোট করে দেখতে থাকলাম। তো এই উল্টো করে দেখবার একটা নেশা বোধহয় এই মুহূর্তে রাজনীতিকদের ভেতরেও ঘুরতে শুরু করেছে। একটু আগে মাইন্ড গেমের কথা বলছিলাম না, সেই মাইন্ড গেমটাকে এখন প্রত্যেকটা দলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে চলেছে। আমি সন্দীপাকে দিয়ে শুরু করবো, কারণ সন্দীপাকে এই বক্তব্যের পরে আমি আমায় ছেড়ে দিতে হবে দুর্ভাগ্যবশত। না, মাইন্ড গেম তো অবশ্যই খেলা হচ্ছে। এই যে টার্মগুলো ইউজ করা হচ্ছে না, যে সততার প্রতীক, বাংলা নিজের মেয়েকেই চায়, বা বিজেপি থেকেও যা যা কথাগুলো বলা হচ্ছে, এইগুলো তো একটা মাইন্ড গেম। এই যে তারপর দুয়ারে সরকারটা এলো, এটাও কিন্তু একটা মাইন্ড গেম। আজকে 10 বছর বা ধরে অধীর চৌধুরীকে নিয়ে কংগ্রেসের গান, অধীর চৌধুরীকে নিয়ে কংগ্রেস একজন নেতাকে নিয়ে গান বানাতেই পারে, বা সিপিএম একজন- টুম্পা, কিংবা হ্যাঁ এটা আরো বানাতেই অন্যান্য পারে, গানগুলো, একটা সুনীল দা। বানাতেই পারে। বা ফ্ল্যাশ মব। হ্যাঁ, তো ফ্ল্যাশ মব করতে সবকিছুই মাইন্ড গেম। এবার মাইন্ড গেম যদি না খেলা হয়, অবশ্যই খেলতে হবে। কেন কি দেখুন, আমাকে তো কনভিন্স করতে মানে হবে। খেলা হবে বলেননি বুলবুল, খেলতে না, না। হবে বলেছেন উনি। হ্যাঁ, খেলতে হবে। মাইন্ড গেম কিভাবে খেলতে হবে, আমাকে তো কনভিন্স করতে, আমার তো শান্তনদা আপনাকে কনভিন্স করতে হবে যে না আমি এই কাজটার জন্য যোগ্য উত্তরসূরি, আমাকে তো কনভিন্স তো করতে হবে। তো কনভিন্স কিভাবে করব? কনভিন্স কি আমি ওই টাকা ছড়িয়ে করব? নিশ্চয়ই না। না বিরিয়ানি আমার- প্যাকেট দিয়ে। না বিরিয়ানি আজকে কোথাও একটা দেখাচ্ছিল ক্যান্ডিডেট বলেছে যে যদি ভোট দেয় তাহলে 1000 টাকা করে চেক পাবে, ওই প্রমাণটা দিতে পারবে। না, কোথায় আমি যে ভোট জানি না। দিয়েছি। হ্যাঁ ভোট দিয়েছে এটা আমি প্রমাণ জানি না। দিতে পারবে। কোথায় কোথায় কোনো হয়েছে? একটা জায়গায় আমি সাংঘাতিক সকাল ব্যাপার। থেকে দেখছিলাম। না না, ভোট তো না। ভোট কি করে বানায়? তো ভিভিপ্যাট ভেঙে বের করে আনতে হবে তাহলে ভেতর থেকে স্লিপটা। না, না, সেটা তো আর না, সম্ভব নয়, সেটা প্রমাণ কি তো করবে? সেটা আসামেও আমরা দেখলাম যে একজন বিজেপির গাড়ি থেকে, বিজেপি নেতার গাড়ি থেকে ইভিএম মেশিন পাওয়া গেল। তারপরে এখানে আমি আজকে সকালে খবর শুনছিলাম যে এখানেও তৃণমূলের এক নেতার বাড়ির সামনে নেতার বাড়ির সামনে থেকে নাকি ইভিএম মেশিনটা ভিভিপ্যাটটা হ্যাঁ, আমরা নাকি সকালেই পাওয়া জানিয়েছিলাম, গেছে। ওটা উলুবেড়িয়াতে হ্যাঁ, হয়েছে, উলুবেড়িয়াতে সেকশন অফিসার হয়েছে। সাসপেন্ড হয়েছেন তো সুজিত চক্রবর্তী। এই মাইন্ডগুলো না, মাইন্ড গেম আপনারা খেলুন। আপনারা বলছেন খেলা হবে, আপনারা খেলুন, অবশ্যই খেলুন। কি নিয়ে খেলবেন? উন্নয়ন নিয়ে খেলুন না, আবার শিল্পায়ন একটি নিয়ে খেলুন সংঘর্ষ, না, শিক্ষা আবার নিয়ে একটি খেলুন না। সংঘর্ষ, আবার একটি সংঘর্ষ হরিপালে। যাওয়ার আগে এটাও শুনে যাও সন্দীপা, সেটা হচ্ছে হরিপালে তৃণমূল বিজেপি সংঘর্ষ। এক বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যদিও তৃণমূল কংগ্রেস বিষয়টি অস্বীকার করেছে। কিন্তু ঘটনাটা যে ঘটেছে, কারুর যে মাথা ফেটেছে, কারুর যে রক্তপাত হয়েছে, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই বিশ্বজিৎ। না, ইনফ্যাক্ট সুজাতা মণ্ডল খায়ের সাথেও যা হলো সেটাও মানে খুবই নিন্দনীয়। এরকম ভাবে একজন প্রার্থীকে, সে যে কোনো দলেরই হোক না কেন, একজন প্রার্থীকে আপনারা এইভাবে মানে এইরকম ব্যবহার আপনারা তার সাথে করতে পারেন না। মানে এটা কোনো শিক্ষিত সভ্য সমাজের ইঙ্গিত বহন করছে না, কিন্তু একদমই করছে না।
একদমই তাই। এই মুহূর্তে সন্দীপাকে বিদায় জানাতেই হচ্ছে, কারণ ওকে সমস্যার মধ্যে আমি ফেলতে চাইবো না। অবশ্যই আমরা আলোচনা জারি রাখবো এবং সেই আলোচনার মধ্যে এই মুহূর্তে একটুখানি যোগাযোগ করবার চেষ্টা করবো আমাদের হুগলির প্রতিনিধি বাপ্পা সিনহার সঙ্গে, কারণ হরিপালে যে ঘটনা ঘটে গিয়েছে, ও তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কিন্তু শাসক দল অস্বীকার করেছে এই ঘটনায় জড়িত থাকার সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই মুহূর্তে যে অভিযোগ কিছুক্ষণ আগেই আমি জানাচ্ছিলাম তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে করেছেন, যে সকাল থেকে 100-র উপর অভিযোগ তিনি এফআইআর তিনি করে ফেলেছেন ইতিমধ্যে। এই ছবিটা আবারও দিনভরে কি এরকম চলতে থাকবে বিশ্বজিৎ? হ্যাঁ, এটা তো বলতে পারো যে একেবারে একটা নেগেটিভ, যে এটা কি বলে আমায় দেখো বলে আমায় দেখে একদম একদম অভিযোগের তীর। মানে একটা জিনিস তোমাকে স্বীকার করতেই হবে যে শক্তি এখন প্রায় সমানে চলে এসছে, লড়াইটা হচ্ছে ইয়ে, তা না হলে কিন্তু এতগুলো অভিযোগ হতো না। যার কাছে ক্ষমতা থাকতো তার কাছে নিয়ন্ত্রণ থাকতো, এখন ক্ষমতার নিয়ন্ত্রণ আলাদা হয়ে গেছে। সুতরাং সেই ক্ষেত্রে যখন দুটো শক্তি সাম্যের ক্ষেত্রে, সমীকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস দুজনেই শক্তি গেইন করেছে, বিশেষত ভারতীয় জনতা পার্টি, সেই জন্য কেউ কাউকে ছাড়ছে না। সুতরাং প্রত্যেকে যেখানে যে শক্তিশালী সে চেষ্টা করছে তার দিক থেকে কিভাবে অন্যকে আক্রমণ করা যায়, হিংসা ঘটানো যায়, নির্বাচনটাকে বিঘ্ন ঘটানো যায়, কিভাবে নিজেদের নিয়ন্ত্রণে ভোট করা যায় সেটা দেখছে। আরে ভাই, ভোট নিয়ন্ত্রণে কেন করতে হবে? আমি যদি কাজ করি বা কাজ করে দেখাবো বলি, তাহলে তো নিয়ন্ত্রণের দরকার নেই, অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্ত ভোট হোক না, তাতে তো তার গর্বও বেশি, তার অহংকারও বেশি স্বতঃস্ফূর্ত ভোটের। সেই বাংলা কি আমরা দেখতে পাবো না? আমি প্রথমেই তোমাকে বলছিলাম, কিছুদিন আগে বিহারে যে নির্বাচন হতো, আমরা এখনো কিন্তু, এখন বিহারে তুমি নির্বাচন দেখো, একটা গন্ডগোলের তুমি কোনো লক্ষণ দেখতে পাবে না। অথচ পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোটে আজকে সকাল থেকে প্রত্যেকটা দিকে একের পর এক গন্ডগোল, কখনো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, কখনো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, কখনো ভারতীয় জনতা পার্টির অভিযোগ। সবচেয়ে অবাক লাগলো যেটা, প্রার্থীদের উপরে এই আক্রমণের যে প্রবণতা, এটা কিন্তু আগে ভারতবর্ষে কেমন ছিল আমি জানি না, কিন্তু পশ্চিমবঙ্গে এই বৈশিষ্ট্য বা এই চরিত্র কিন্তু খুব একটা আগে দেখা যায়। একদমই তাই। আমি চট করে একবার ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে, আমি একটুখানি বুঝে নেবার চেষ্টা করবো যে এই প্রবণতাটা কেন হঠাৎ করে এই রকম ভাবে আরো বেশি। আমরা আশা করছিলাম যে এবারের ভোটটা অন্তত শান্তিপূর্ণ হবে হয়তো, কিন্তু সেই শান্তিপূর্ণ ভোট তো আমরা পেলাম না। দীপক রাজরিয়া স্যার, একটা কথা আপনাকে বলি, আপনি খুব ভালো, প্রথম আপনি জিজ্ঞেস করলেন মাইন্ড গেম আমরা কোথায় খেলছি? আমি 2019-এ বললাম 22টা পাবো, 18-এর কাছাকাছি গেছিলাম। আমরা বলছি 200 পাবো, 200ই ধরুন, 200+ পাবো। আজকে একটা যে মাইন্ড গেম কোথায়, এটা তো মমতা ব্যানার্জি আজকে ভয় পেয়ে যাচ্ছে বলেই তো এইভাবে হচ্ছে। 100টা এফআইআর, আপনি ভাবতে পারছেন কোন জায়গাতে 100টা, কোথায় কি হলো 100টা এফআইআর করতে হচ্ছে? আরে আপনি 10 বছর যদি কাজ করেছেন তাহলে কিসের ভয়? বিহারে কাজ করেছিল বলেই তো সব চ্যানেলগুলো আমাদেরকে দেখাচ্ছিল না, তখনও তো আমরা ফিরত আসলাম। আপনি যদি কাজ করে বিহারে কাজ করেছেন, বিহারের মানুষের মধ্যেও এটা এসছে। হ্যাঁ, এই ধরনের বিজেপি কিভাবে নির্বাচন পরবর্তী হামলার ঘটনা ঘটলেও কোনো অভিযোগ দায়ের করা হবে না আজকে। তাহলে তো বিজেপি অভিযোগ দায়ের করতে আজকে আমি একটা কথা বলি, সুজাতা খাকি ওখানে প্রচার করতে যায়নি, আজকে প্রথম দিন গেছে। ও মানুষে কি সেন্টিমেন্ট বুঝতে পারছিল না? ওই জন্য আমরাও তো যেখানে রাজনীতি করি আমরা লোকাল অঞ্চলে বুঝে যাই যে ওখানে ভোট পাবো না আমাদের এগেনস্টে। উনি ভদ্রমহিলা বুঝতে পারছিলেন না, উনি ইচ্ছা করে ওখানে গেল, যে জানে যে ওখানে গিয়ে একটা সৃষ্টি করব এই সব কাচালগুলো। কেউ বারণ করছে, তাহলে আপনি 10 বছর কাজ করেন বলে ওখানে আমার ভোটার নেই বলে মমতা ব্যানার্জি কি বললেন 294-এ আমাকে দেখো, তার মানে ওখানে লোক দেখতে চাইছে না। বেশ, আমি আপনার কথা শুনলাম, আমি এবার বুলবুল ইসলামের কাছে যাবো। বুলবুল ইসলাম, কি মনে হচ্ছে? আমার যেটা মূল বলার বিষয়, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আজকে পশ্চিমবাংলার কোন গ্রামে কোথায় কি সমস্যা সেটা কিন্তু লোকাল থানার পুলিশ প্রশাসন তারা ভালোই জানে, একদম লোকাল প্রশাসন জানে। কিন্তু আপনি দেখুন এই ইলেকশনে যেভাবে লোকাল থানার পুলিশ প্রশাসনকে নির্বাচন কমিশন প্রতি মুহূর্তে তাদেরকে অসম্মান করে, মুহূর্তে ঘন্টায় ঘন্টায় তাদেরকে বদলি করা হচ্ছে,
এবং যে সমস্ত এলাকায় যাদেরকে হঠাৎ করে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা সেই এলাকা সম্পর্কে কিছু জানে না। এই এলাকায় কোথায় কী সমস্যা হতে পারে লোকাল প্রশাসনই কিন্তু এটা জানে, কিন্তু সেটা আজকে নির্বাচন কমিশন বিজেপিকে সন্তুষ্ট করার জন্যে, কেবলমাত্র ভারতীয় জনতা পার্টিকে সন্তুষ্ট করার জন্যে আজকে এই পরিস্থিতি ঘটছে। আজকে সিআরপিএফ তারা বলছে বাংলার পুলিশের প্রতি আমাদের ভরসা নেই, তাহলে তাদের যখন সিআরপিএফ এর প্রতি এত ভরসা, কেন্দ্রীয় বাহিনীর প্রতি তাদের এত ভরসা, তাহলে কেন্দ্রীয় বাহিনী থাকা অবস্থায় কি করে এটা হয়, কি করে এটা হতে পারে? আমাদের প্রার্থী সুজাতা খার উপরে যে হামলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী কোথায়? কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন এই রাজ্যের সর্বোপরি এই রাজ্যের যিনি বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, তিনি কিন্তু একাধিক জায়গায় বলেছেন মেরে ফেলো, কেটে দেবো, পুঁতে দেবো, কবর দিয়ে দেবো, শ্মশানে পাঠিয়ে দেবো। তাদের এই সমস্ত যে বক্তব্য, মানুষকে উস্কানিমূলক বক্তব্য, সেই বক্তব্য একটা বক্তব্য আরো রেখেছিল 2019-এ হাফ, 2021-এ সাফ, ওটাও বলে দিন। আজকে বিজেপির লিডারদের বক্তব্যের প্রতিফলন আজকে আমরা নির্বাচনে দেখতে পাচ্ছি, যে তারা বলেছিল যে আমরা মেরে দেবো, কেটে দেবো, পুঁতে দেবো, আজকে কিন্তু সেটাই হচ্ছে। উন্নয়নের কথা নেই তাদের কাছে। আমরা আমাদের বক্তব্য, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, আপনারা নিশ্চয়ই জানেন 2016 সালে যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে ফেস করতে গিয়েছিল, বিরোধী দলের কাছে সারদা নারদা থেকে শুরু করে একাধিক বিভিন্ন অস্ত্র ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে মাত্র একটাই অস্ত্র ছিল, যে অস্ত্রটার নাম হচ্ছে উন্নয়ন। সেই উন্নয়ন নামক অস্ত্র দিয়ে আমরা কিন্তু বিরোধীদের সমস্ত মিথ্যা অপপ্রচারে আপনার কথা অনুযায়ী উন্নয়নটাই এই মুহূর্তে সবচাইতে বড় ইস্যু। কিন্তু বিশ্বজিৎ দাস, সত্যি সত্যি কি শুধু উন্নয়ন, যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে সেই ধরনের উন্নয়ন কি, নাকি সেই সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে বেশ কিছু প্রকল্প সেটা সাধারণ মানুষ উপকৃত হয়েছেন, সেটাও অস্বীকার করবার কোথাও জায়গা নেই? না, সেটা তো অবশ্যই। মানে যদি আজকে তৃণমূল কংগ্রেসের গভর্নেন্সের কথা বলতে হয়, গুড গভর্নেন্সের কথা, সেই গুড গভর্নেন্সের কথা আমি দুটো জায়গা বলবো। যে আজকে দুয়ারে সরকার যাচ্ছে কেন, যাওয়ার প্রয়োজন হলো কেন, কিন্তু এটা যে খারাপ উদ্যোগ সেটা তো বলবো না, কিন্তু আজকে কোন পরিস্থিতিতে যাওয়ার প্রয়োজন হচ্ছে, এতদিন কেন যায়নি, সেটা একটা। দ্বিতীয় কথা যেটা বলছো যে উন্নয়নমূলক যে প্রকল্প, সামাজিক প্রকল্পগুলো, তুমি দেখবে প্রত্যেকটা সামাজিক প্রকল্প, স্বাস্থ্যসাথী বলো, কন্যাশ্রী বলো, রূপশ্রী বলো, সবের কেন্দ্রবিন্দুতে আছে কিন্তু মহিলা। মমতা ব্যানার্জি ওই মহিলা ভোটারদের কথা ভেবে তিনি এই কাজটা করেছেন। কিন্তু একটা জিনিস আমার বারবার মনে হয়, আমি আগেও একদিন বলছিলাম, যে একটা সরকার যখন ক্ষমতায় আসে, সেই সরকার কি বসে থাকার জন্যে নাকি ঘুমানো শীত ঘুম দেওয়ার জন্য আসবে? সরকারের কাছে টাকা আছে, বাজেট আছে, সরকারকে কাজ করতে হবে, নিশ্চয়ই তার বিকল্প কিছু হবে না। সুতরাং একটা সরকার গঠন করার পর তারা বসে বসে ভায়োলিন বাজাবে না। সুতরাং সেইগুলো, কিন্তু একটা সমস্যা কোথায়, আমাদের যারা সিটিজেন, যারা নাগরিক, তাদের চাহিদা আকাশ ছোঁয়া, তাদের কিছু মাপা যায় না। কিন্তু সরকারের তো সীমিত, তাদের তো অর্থ সীমিত, তাহলে এই যে চাহিদা এবং তাদের ক্ষমতা, এই দুটোর মাঝখানে একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটা যদি বেড়ে যায় না, মানুষ মনে করে সরকার ব্যর্থ। আর এই গ্যাপটা যখন মিনিমাইজ করা যায়, যে কখনোই নাগরিকদের সব অধিকার, সব চাহিদা মেটাতে পারবে কোনো সরকার, পৃথিবীতে কোনো সরকার তৈরি হয়নি, কোনো দেশে কোনো সরকার তৈরি হয়নি, সে ভারতবর্ষে কেন, পশ্চিমবঙ্গে কেন। আমাদের দেখতে হবে যে ওই চাহিদার সঙ্গে সরকার যা করছে সেটা মিনিমাইজ করা যাচ্ছে কিনা, আস্তে আস্তে কমছে কিনা মানুষের চাহিদাটা, যে সরকার কাছে আমি এই চাই, এই প্রত্যাশা। একটা সরকারের কাছে বলুন তো, একটা নাগরিক কি চায়? আপনারা তো দুজন আছেন রাজনৈতিক দলের প্রতিনিধি, আমার মনে হয় শিক্ষা, স্বাস্থ্য, এই দুটো জিনিস হচ্ছে, এবং অন্ন। এই যে শিক্ষা, স্বাস্থ্য এবং অন্ন, হ্যাঁ, না শিক্ষা স্বাস্থ্য থাকবে, কিন্তু শিক্ষার স্বাস্থ্য যদি উন্নতি করতে পারে একটা সরকার, তাহলে সামগ্রিকভাবে যে উন্নয়নের কথা বলছি, সত্যি তো কোনো রাজনৈতিক দল বলে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে, কোনো রাজনৈতিক দল বলে ধর্মের মাধ্যমে উন্নয়ন হবে। সুতরাং এই যে উন্নয়নের যে কনসেপ্টগুলো সাধারণ মানুষকে না ভুলিয়ে দিচ্ছে। আসলে উন্নয়নটা কি আমরা অধিকাংশ মানুষ জানি না। উন্নয়ন মানে আমরা ভাবার উন্নয়ন, উন্নয়ন মানে আমি যে জামা কাপড়টা পরি, আমি যে রাস্তা দিয়ে যাই, আমি যে বাসে উঠি, আমি যে খাবার খাই, এই সব কিছু মিলে কিন্তু উন্নয়ন। ইটস ইনক্লুসিভ আইডিয়া, সামগ্রিক আইডিয়া। হঠাৎ করে একটা জিনিসে উন্নয়ন হয়ে গেল, আমার পাশে 5টা পাকা বাড়ি হয়ে গেল, আমার পাড়ায় আমার একটু রাস্তা পাকা হয়ে গেল, এটাকে উন্নয়ন বলে না।
সুতরাং আমাদের সরকারের কাছে সুনাগরিক হিসাবে মনে হয় প্রত্যেক যে সরকার গঠন করুক না কেন তারা শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোকে গুরুত্ব দিক, তাহলে রাষ্ট্রের দেশের দুটো দিকেই মঙ্গল হবে। এবং সেই সঙ্গে অধ্যাপক বিশ্বজিৎ দাসের সঙ্গে সঙ্গে আমি আরও একটি বিষয়ে যোগ করতে চাইবো। আমাদের আজকের এই আলোচনা শেষ করতে হবে, অবশ্যই খবরে আমরা থাকবো এবং খবর নিতেও থাকবো প্রতি মুহূর্তে বিভিন্ন জেলার, কিন্তু সেই সঙ্গে সঙ্গে বোধহয় এটাও একটা আর্জি থাকা দরকার প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা, নেত্রী, কর্মী, সমর্থক সকলের কাছে, এই সন্ত্রাসটা, সামগ্রিকভাবে সন্ত্রাসটা বন্ধ হোক, পরিকাঠামোগত উন্নয়ন ইত্যাদি ইত্যাদি সব কিছু থাক, উন্নয়ন থাক, উন্নয়নের প্রশ্ন থাক, সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক লড়াইটাও থাক, কিন্তু সন্ত্রাস এইভাবে এই রক্তপাত, এই ধরনের হামলা, এই বিষয়গুলো কোথায় বন্ধ হওয়াটা প্রয়োজন। কারণ নির্বাচনটা শান্তিপূর্ণই হোক, ওই মোটের ওপর শান্তিপূর্ণ কিন্তু বিক্ষিপ্ত অশান্তি, এই বিষয়টা না থাক। আমাদের পরবর্তী বঙ্গে, সেটা সোনার বাংলা হবে নাকি আমাদের মাটির বাংলায় থাকবে আমরা জানি না, সেই বঙ্গের ভবিষ্যৎটা একটু অন্যরকম হোক, পরের ভোটগুলো একটু অন্যরকম হোক। আজকের ভোটের এখনও প্রায় ঘন্টা তিনেক, সাড়ে তিনেক বাকি রয়েছে, সেই সময়টাতে যাতে আর কোনো এই ধরনের অশান্তির খবর না আসে আমাদের কাছে, সেটাই আমরা চাইব। অনেক ধন্যবাদ দীপক রাজুরিয়া, অনেক ধন্যবাদ বুলবুল ইসলাম, অনেক ধন্যবাদ অধ্যাপক বিশ্বজিৎ দাস, এবং অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য নবান্নের যুদ্ধ নিয়ে। নমস্কার।